গুড ইভিনিং, শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে। হুম। তোমাদের সিসিবিজি 12 13 13 পর্যন্ত ক্লাস হয়েছিল, তাই তো? তিনটে পেপার আলোচনা হয়েছে না? হ্যাঁ স্যার। আশা করি সবাই ক্লাসগুলো করেছো বা বুঝেছো, আর যারা ক্লাস করোনি তারা রেকর্ডটা শুনেছো, যে রেকর্ডগুলো এর আগে দেওয়া হয়েছে। তোমাদের আজকে সিসিবিজি 14 পেপার আলোচনা করব, যেটা হচ্ছে, না এটা আমি বলবো না, তোমাদের কাছেই শুনবো। সিসিবিজি 14 পেপারের বিষয় কি আছে? সংস্কৃত সাহিত্যের ইতিহাস আছে আর ইংরেজি। সম্পূর্ণ করে বলো, একদম অর্ধেকটা টাচ করে। সংস্কৃত ও ইংরেজি সাহিত্যের ইতিহাস। হ্যাঁ, সংস্কৃত এবং ইংরেজি সাহিত্যের ইতিহাস দুটোই আছে। তো সংস্কৃত সাহিত্যের ইতিহাস দিয়েই শুরু করব, তোমাদের নোটস দিয়েছি এই পেপার থেকে। নেক্সট ক্লাস যেদিন হবে এটার, সেদিন ইংরেজি সাহিত্যের ইতিহাস শুরু করব, মানে দুটো টপিকই একসাথে চলবে। হ্যাঁ, এবারে ব্যাপার হচ্ছে, এই যে পেপারটা আছে সংস্কৃত সাহিত্যের ইতিহাস, ইংরেজি সাহিত্যের ইতিহাস, আহ, উচ্চ মাধ্যমিকে থাকে কিছু কিছু সংস্কৃত সাহিত্যের ইতিহাস, ইংরেজি সাহিত্যের ইতিহাস, যে পেপারগুলো আছে এগুলো তো মূলত লিটারেচারের পেপার। বাংলা, সংস্কৃত, ইংরেজি, তিনটে ভাষা। খেয়াল করে দেখো, এবছর তোমাদের তিনটে ভাষা সাহিত্যেরই কিন্তু বিষয় রয়েছে। আর অন্যান্য বিষয়ের তুলনায় কিন্তু লিটারেচার, যেটা মানে সাহিত্যের বিষয় যেগুলো আছে, যেগুলো এক একটা ভাষা আসলে, সেগুলো একটু জটিল হয়। তবে এখানে দেখো তোমাদের যে টপিকগুলো পাবে উচ্চ মাধ্যমিকে কিন্তু ছিল, কম বেশি করে কিন্তু ছিলই। তো আহ, তখন পড়েছো একটা ব্যাপার, আর এখন পড়েছো, এখন একটু আরও গুরুত্ব দিয়ে পড়তে হবে, আর বিষয়গুলো একটু মানে দৃষ্টিভঙ্গিটা একটু চেঞ্জ করে পড়তে হবে। তখন আলাদাভাবে পড়েছিলে, এখন কিন্তু একটু অন্যভাবে পড়তে হবে। সব কিছুই দেখবে, সহজ পাঠও আছে, কিন্তু তখন সহজ পাঠ স্কুলে যেভাবে পড়েছো আর এখন যেভাবে পড়বে, দুটোর মধ্যে তফাৎ আছে। তো ব্যাপার হচ্ছে, সংস্কৃত সাহিত্যের ইতিহাস আর ইংরেজি সাহিত্যের ইতিহাস, এটার ক্ষেত্রেও কিন্তু সেম। উচ্চ মাধ্যমিকে যেভাবে পড়েছো এখানে কিন্তু একটু মানে ওই বিষয়টা তো থাকছে, ওটা ধারণা পেয়ে গেছো, এবার একটু ডিটেলসে এখানে পড়তে হবে যে টপিকই আছে। তো অনার্স হচ্ছে বাংলাতে, আর অনার্সেরই পেপার সিসিবিজি 14। তো সেখানে ইংরেজি সাহিত্যের ইতিহাস, সংস্কৃত সাহিত্যের ইতিহাস কেন দেওয়া হয়েছে? ওই দুটোও তো লিটারেচার, ওই দুটোও তো আলাদা ভাষা। তো সেক্ষেত্রে তোমাদের এখানে তাহলে অবশ্যই সংস্কৃত সাহিত্যের ইতিহাস আর ইংরেজি সাহিত্যের ইতিহাস জানতেই হবে, যে বিষয়গুলো আছে। তারপরে পড়তে হচ্ছে সেই বিষয়গুলো বাংলা সাহিত্যকে কতটা প্রভাবিত করেছে। অর্থাৎ সেই রামায়ণ পড়ো, মহাভারত পড়ো, বিদেশি ওয়ার্ডসওয়ার্থ পড়ো, বা তোমার শেক্সপিয়র পড়ো, সবাইকে তাদের মানে কি বলে, মিঠু কিছু বলছো? বলছি স্যার, ক্লাসে কি আজ রেকর্ড করছেন? হ্যাঁ, রেকর্ড করছি। আচ্ছা, বেশ। তো ব্যাপার হচ্ছে যে, সেই সংস্কৃত সাহিত্যের সেই সব সাহিত্যিকগণ তাদের লেখা, বা ইংরেজি সাহিত্যের সাহিত্যিকগণ তাদের লেখা, এগুলোর ডিটেলসটা তোমাকে পড়তে হচ্ছে। তারপরে পড়ার পরে সেটা আমাদের বাংলা সাহিত্যে কতটা প্রভাব ফেলেছে, অর্থাৎ আমাদের বাংলা সাহিত্যিকগণ যারা আছেন তারা কতটা সেই গ্রন্থ দ্বারা বা সেই লেখকের বৈশিষ্ট্য দ্বারা প্রভাবিত হয়েছেন, সেইগুলো পড়তে হবে। আর সেই সূত্রে বাংলা সাহিত্যেরও কিছু বিষয় তোমাদের পড়তে হচ্ছে। তো এটা হচ্ছে এই পেপারের কিন্তু টপিক। আগে ইংরেজি সাহিত্যে ইতিহাস পড়তে হবে, তারপরে বাংলা সাহিত্যে কতটা গুরুত্ব রয়েছে সেটা। যেমন গীত গোবিন্দম পড়লে, কবি জয়দেবের লেখা গীত গোবিন্দম, তারপরে কবি জয়দেব বা তার গীত গোবিন্দম কাব্যটি বাংলা সাহিত্যকে কতটা প্রভাবিত করেছে। তো মূলত আমরা দেখব যে হরিনাম যে সংকীর্তন হয়, কীর্তনের ব্যাপারটা কিন্তু অনেকটা গীত গোবিন্দম কাব্য দ্বারা প্রভাবিত। আর দ্বিতীয়ত হচ্ছে বৈষ্ণব পদাবলী, মানে বৈষ্ণব পদাবলীর টপিকের মধ্যেই আসছে কীর্তনের ব্যাপারটা। তো তাহলে বৈষ্ণব পদাবলী যে পদকর্তারা পদ লিখছেন, মূলত গীত গোবিন্দমকে কেন্দ্র করেই কিন্তু অনেকটা মানে সেই কবির ইয়েটা তোমার কবিদের যে ইয়েটা
আয়তনটা সেটা কিন্তু এসেছে। তো ব্যাপার হচ্ছে তাহলে সেই বিষয়টা আগে জানতে হবে, গীত গোবিন্দম জানতে হবে, আর তার লেখক কবি জয়দেব, তার কৃতিত্ব, আরও কোনো গ্রন্থ লিখেছেন কি না, সব কিছু বিষয় জানার পরে আসতে হবে বাংলা সাহিত্যে। এবারে বাংলা সাহিত্যকে কতটা প্রভাবিত করলো, কোন কোন ক্ষেত্রকে, সেগুলো জানতে হবে। তো প্রতিটা টপিক ওভাবে ধরে ধরে তোমাকে পড়তে হচ্ছে এখানে। তো বিষয় হচ্ছে যে কিছু কিছু টপিক তো চলে এসেছে গত বছর, সেইগুলো অবশ্যই বাদ দেবে, কিন্তু আগে একটু জেনে নিতে হবে বিষয়টা। এবারে ধরো গীত গোবিন্দম চলে এসেছে, আমি গীত গোবিন্দম টপিকটা পুরোটা তো আর বাদ দিতে পারছি না, বিষয়টা বা ধারণাটা রাখতে হবে। হ্যাঁ, বলবো পরীক্ষার জন্য এটা অতটা দেখে যেতে হবে না, শর্ট কোয়েশ্চেন আসতে পারে, বড় প্রশ্ন চলে এসেছে। তো পুরোপুরি কোনো টপিক কিন্তু বাদ দাও না। কোয়েশ্চেন সেট তোমাদের দিয়েছি গ্রুপে, কিন্তু সাজেশন নিজেই তৈরি করতে যেও না, নইলে অনেক কিছু বাদ পড়েছে। ধরো রামায়ণ মহাভারতের মধ্যে মহাভারত চলে এসেছে, তো বলবো মহাভারত পুরোপুরি বাদ দিয়ে দেবো, ওটা থেকে তো শর্ট কোয়েশ্চেনও আসতে পারে। তো তোমার ধারণা যদি একদমই না থাকে তাহলে কীভাবে অ্যান্সার লিখবে? তো ধারণাগুলোর জন্য তোমাকে প্রথমে পুরো ডিটেলসটা পড়ে নিতে হচ্ছে, তারপরে সেই সারসংক্ষেপ পড়ো, বিষয়বস্তু পড়ো, জানতে হবে, তারপরে তুমি বাদ দিতে পারো। আগে থেকে অনেকে এক্সপেরিমেন্ট করে, তার জন্য বললাম যে আগে থেকে কিন্তু ওই কোয়েশ্চেন সেট প্রিভিয়াস ইয়ার দেখে বাদ দিতে যেও না কেউ, দেখবে আবার রিপিটও হয়ে যেতে পারে, তখন কিছুই লিখতে পারবে না। তো তার থেকে একটা ধারণা থাকলে কিছুটাও লেখা যাবে, তো সেটাই করবে। আর একটার সঙ্গে না আরেকটা লিঙ্ক থাকে, এবার আমি একটা বাদ দিয়ে দিলাম তো ওটা লিঙ্কটা বিচ্ছিন্ন হয়ে গেল, মাঝে কিছু জানা বিষয় দরকার ছিল, মানে মহাভারতে কিছু জিনিস জানার আছে যেটার জন্য তোমাকে মানে রামায়ণের দিকে তাকাতে হবে। তাহলে রামায়ণকে যদি আমি বাদ দিয়ে দিই তাহলে মহাভারতটা পড়েও আমার যেন কিছু কিছু বাকি থেকে যাচ্ছে, এরকম একটা ব্যাপার আসবে। তো সংস্কৃত সাহিত্যের ইতিহাসে রামায়ণ দিয়ে আজকে শুরু করব তোমাদের। কিছু কিছু বিষয় যেগুলো সবাই আমরা জানি, আর হিন্দু বলতে রামায়ণ একটা ধর্মগ্রন্থ স্বরূপই আমাদের, বা একটা মহাকাব্য, যেটা আমাদের পুরো ধর্মীয়, সামাজিক, সাহিত্য সব জীবনকে কিন্তু প্রভাবিত করেছে, আর এখনও করে চলেছে। তো সেই রামায়ণ, সেই রামায়ণের পরিচয় সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি। তো ভারতবর্ষের সেই জাতীয় সাহিত্য বা আদি কাব্য বলতে কিন্তু আমরা রামায়ণকে বুঝি। আচ্ছা, রামায়ণের রচয়িতার নাম কি, কেউ বলো তো? হুম, মহর্ষি বাল্মীকি। আচ্ছা, মহর্ষি বাল্মীকির মানে প্রথম জীবনের কথা কেউ জানো? কোথাও পড়েছো নিশ্চয়। হুম, কি নাম ছিল? রত্নাকর। রত্নাকর, হ্যাঁ। পাপের ভাগী কবিতাটা কেউ পড়েছো? পাপের ভাগী, কৃত্তিবাস ওঝারই মানে রামায়ণেরই অংশ। ওটা পাপের গল্প ভাগ, শুনেছি, মানে ও যে এত অন্যায় করেছে তাই পাপের ভাগটা খেয়ে নেবে, তাই কি? হ্যাঁ ওই পাপের ভাগী মা কবিতাটা স্ত্রী একসময় ছিল সবাই তোমার বাড়ির সিলেবাস। পরিবারের সবাইকে বলবে পাপের ভাগে, সেটাই। হ্যাঁ, দস্যুবৃত্তি করতো। আর কে কে জানো এই রত্নাকর দস্যুর ব্যাপারে? হুম হুম, উই ঢিপি, হ্যাঁ, বাল্মীকি শব্দের অর্থই তো উই ঢিপি না? তো তারপরে আরও অনেক ঘটনা আছে, যেমন আমি হ্যাঁ, একটা বিষয়, মহাকাব্য, মহাকাব্য কাকে বলে এটা তোমরা কোন পেপারে পড়েছো বলো? সিসিবিজি 10 পেপারে, সেকেন্ড ইয়ারে। আচ্ছা, মহাকাব্য কত ধরনের হয় শ্রেণী? প্রাচীন আর আধুনিক। হ্যাঁ, আদি মহাকাব্য আর একটা সাহিত্যিক মহাকাব্য বলা যায়। তো হুম। রামায়ণ কি হবে, সাহিত্যিক মহাকাব্য নাকি আদি মহাকাব্য? আদি মহাকাব্য। তো সেই এপিক বা মহাকাব্য, সেই যে ইয়েগুলো থাকে তোমার, ক্রাইটেরিয়া বা যেগুলো বৈশিষ্ট্য বলি আমরা, সেই বৈশিষ্ট্যগুলো কিন্তু আমরা দেখতে পাবো রামায়ণের মধ্যে সব আছে, বা তার থেকে অনেক বেশি কিছুই রয়েছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে রামায়ণ রচনার পূর্বের বেশ কিছু কথা আছে, কাহিনী আছে, কিছু কিছু কাহিনী যেগুলো বাল্মীকি নিজেই লিখে দিয়েছেন রামায়ণের শুরুতেই, আদিকাণ্ডে যেরকম বেশ কিছু কথা কিন্তু আছে, যেগুলো আলোচনা প্রথমে করব। আচ্ছা, রামায়ণের মানে
কটি কাণ্ডে বিভক্ত আর কাণ্ডগুলোর নাম, এটা কেউ বলতে পারবে একদম সিরিয়ালি কাণ্ডগুলোর নাম, মানে পর পর? সাতটা কাণ্ডে বিভক্ত স্যার। হ্যাঁ হ্যাঁ আর বালকাণ্ড, হুম। অযোধ্যাকাণ্ড, অরণ্যকাণ্ড, কিষ্কিন্ধাকাণ্ড, সুন্দরকাণ্ড, লঙ্কাকাণ্ড আর উত্তরাকাণ্ড। বাহ, হ্যাঁ এইভাবে মনে রাখতে হবে। প্রতিটা কাণ্ডকে কিন্তু পরপর এলোমেলো রাখো না, কারণ ছোটোবেলায় হয়তো আমাদের মনে রাখার জন্য যা খুশি মনে রাখলেই হতো, কিন্তু এখন তোমাদেরকে পরপর মনে রাখতে হবে। আর এটা ব্যাপার হচ্ছে যে পড়াশোনার দিকটা যদি বাদ দিই, ধর্মীয় দিকটা ধরি, তাহলে তো এগুলো তো এক একটা কর্তব্যের মধ্যেই পড়ছে। অন্যান্য ধর্মে দেখবে এগুলো ছোট, মানে যে ধর্মীয় যে শাস্ত্রের জ্ঞানগুলো সেগুলো কিন্তু তারা 5 বছর 6 বছরে মুখস্থ করে নেয়। হিন্দু সমাজে আমাদের একটু কি বলবো, ধর্ম সম্পর্কে একটু অন্যরকম আছে, ব্যাপার আছে, তার জন্য এইগুলো দেখবে অনেক শিক্ষিত মানুষও কিন্তু এলোমেলো করে। অর্থাৎ কি আমাদের এটার প্রতি অতটা কি বলবো গুরুত্ব দিই না, যে ধর্মগ্রন্থ পড়তেই হবে এরকম গুরুত্ব দেওয়া হয় না আমাদের ধর্মে। তার জন্য আমরাও কিন্তু এগুলো ভুলে যাই। তবে ব্যাপার হচ্ছে ঠিক আছে, ধর্মীয় ব্যাপার হিসেবে না পড়লেও সাহিত্যের ব্যাপার হিসেবে তো সবাইকে পড়তে হবে বা জানতে হবে। তো সেই হিসেবে তোমাদেরকে কিন্তু এই 7টা কাণ্ড আর মহাভারতের যে স্বর্গগুলো আছে, মহাভারতে তো অনেকগুলো স্বর্গ আছে, সেইগুলো চেষ্টা করবে মনে রাখার। আমি উপায়গুলো বলে দেবো কীভাবে মনে রাখবে। তো এই রামায়ণের 7টা কাণ্ড আশা করি সবার মনে থাকবে এবং সেগুলো পরপর মনে থাকবে। আর ঘটনাগুলো একটু ছোট্ট করে মনে রাখবে। যদি তোমাদের কাছে বিষয়বস্তু আছে, সারাংশ আছে, তাহলে ভালো, আর যদি না থাকে তাহলে বলবে। আমি প্রতিটা কাণ্ডের ছোট ছোট মানে ঘটনাগুলো জাস্ট 2-4টা করে লাইনে তোমাদের দিয়ে দেবো। তাতে কি হবে না, বুঝতে সুবিধা হবে। এরকম কোনো কি অ্যান্সার দিয়েছি আমি, যেখানে হ্যাঁ দিয়েছেন স্যার। সব কাণ্ডের একটু একটু করে বিষয়গুলো দেওয়া আছে? আচ্ছা, তাহলে তো ভালো। তো তাহলে ওটা দেখেছো আশা করি সবাই, মাঝে তো কয়েকদিন ক্লাস গ্যাপ ছিল, আশা করি দেখে নিয়েছো। তো রামায়ণের কবি বাল্মীকি, বেদমন্ত্র স্রষ্টা যাকে বলা হয়, এবং সেই রামায়ণের যে সূচনা পর্ব সেখানে কিন্তু মহর্ষি বাল্মীকির একটা ঘটনা আছে, যেটা আমি তোমাদের কখন আলোচনা করেছিলাম বলে দিচ্ছি। সেকেন্ড ইয়ারে যখন বিভাব, অনুভাব, সঞ্চারী ভাব, ব্যভিচারী ভাব এগুলো আলোচনা করছিলাম। মূলত ভাব কাকে বলে, ভাবের যে ধাপগুলো আছে, স্তরগুলো আছে, মনে আছে বিষয়গুলো সবার? হ্যাঁ স্যার হ্যাঁ, বলেছিলেন। তো বলেছিলাম মনে আছে? হ্যাঁ মনে মনে আছে। আছে? আচ্ছা, এখানে একটা উদাহরণ দিয়েছিলাম বাল্মীকির। এটা কি বলতে পারবে যে বাল্মীকির উদাহরণ একটা দিয়েছিলাম কাহিনী, সেটা কোন ভাবে দিয়েছিলাম? ওই যে ক্রঞ্চ পাখিটা বলেছিলেন না? হ্যাঁ, শ্লোকটা মনে আছে? শ্লোকটা মনে নেই কিন্তু ক্রঞ্চ পাখি ওকে দুজনকে মেরে ফেলেছিল বলেই তো উনি শ্লোক লিখেছিল শোকে। উনি হ্যাঁ হ্যাঁ দুটো হ্যাঁ। একজনকে মেরে ফেলেছিল, উনি শোকতপ্ত হয়েই উনি শ্লোক লিখেছিলেন, তারপরেই হুম, শ্লোকটা পাখিকে এসেছে। মেরে ফেলেছিল একজন ব্যাধ। হ্যাঁ, তো রামায়ণের সূচনা পর্বে মূলত ওই মানে যে কাণ্ডটা আছে বালকাণ্ড বা আদিকাণ্ড যেটাকে বলা হয়, সেই কাণ্ডে এই ঘটনাটা কিন্তু দেওয়া আছে যে বাল্মীকি একদা কি করছিলেন না, শিষ্যদের সম্বলিত বা শিষ্যদেরকে নিয়ে তমসা নদীর তীরে বেড়াতে বেড়াতে একটা ঘটনা দেখেছেন। একজন নিষাদ মানে হচ্ছে ব্যাধ, সে কি করছিল, তার স্বরে একটা দুটো ইয়ে ছিল, ক্রঞ্চ পাখি ছিল, পুরুষ ক্রঞ্চ আর একটা স্ত্রী ক্রঞ্চ। তারা নিজেদের মধ্যে প্রেমালাপে ব্যস্ত ছিল এবং সেখানে সেই নিষাদ বা ব্যাধ এসে কী করেছিল, তার স্বরে সেই পুরুষ ক্রঞ্চটিকে হত্যা করেছিল। আর সেই পুরুষ ক্রঞ্চটির পাশে তার স্ত্রী, সেই সেই স্ত্রী ক্রঞ্চটি কিন্তু করুণ বিলাপ করতেছিল। আর সেই বিলাপটা দেখে ব্যথিত হয়েছিলেন বাল্মীকি মুনি, আর তিনি অজান্তেই একটা শ্লোক মানে বলে ফেলেছেন বা ওটা পরে লিখেছিলেন, মানে তার মুখ থেকে একটা শ্লোক বার হয়েছিল। সেই শ্লোকটা হচ্ছে মা নিষাদ প্রতিষ্ঠান তমগম শাশ্বতী সমা যৎক্রঞ্চ মিথুনা দেকম বোধিক কাম মোহিতম। তো আদিকাণ্ডে এই শ্লোকটা কিন্তু আছে। শ্লোকটার অর্থটাও আশা করি জানবেন না, বাবলি তত্ত্ব তো বলতে পারছেন, তো এগুলো মনে আছে। বাকিরাও তো ক্লাসে ছিলে এখানে, মনে নেই কারো শ্লোকটার অর্থ কি? এই রে, কারো মনে নেই মনে হচ্ছে।
আচ্ছা, এই শ্লোকটা সবাই কিন্তু লিখে রেখে নেবে, ঠিক আছে? আহ, তারপর অর্থটা মনে রাখবে, সেটাও একটা কাজেই দেবে। যেমন রামায়ণের একটা শ্লোক একদম শুরুতে আছে, মা নিষাদ প্রতিষ্ঠাং। মা শব্দের অর্থ কিন্তু এখানে না, ঠিক আছে? ময়াকার মা অর্থাৎ এখানে সংস্কৃত হচ্ছে না। মা নিষাদ প্রতিষ্ঠাং, নিষাদ বলতে এখানে ব্যাধকে বলা হচ্ছে, প্রতিষ্ঠাং মানে প্রতিষ্ঠা, আর না মা বলতে না, তাহলে তুই প্রতিষ্ঠা পাবি না। তমগম শাশ্বতী সমা যৎক্রঞ্চ মিথুনাদিকমবোধি কামমোহিতম। সেই নিষাদকে উদ্দেশ্য করেই বলছেন বাল্মীকি যে নিষাদ, তুই কোনোদিনই বা চিরকালই প্রতিষ্ঠা পাবি না বা প্রতিষ্ঠা লাভ করবি না, কেননা তুই কামমোহিত ক্রঞ্চ মিথুনের একটিকে বধ করেছিস। এটা তো ব্যাপার হচ্ছে, এই কথাটাই একটা মানে শ্লোক হয়ে গেছে, দুটো চরণের শ্লোক। সেই শ্লোকে দেখো ছন্দ অলঙ্কার মহতাও কিন্তু রয়েছে। তো এরপরে জানা যায় যে দেবর্ষি নারদ এসে নব আবিষ্কৃত অনুষ্ঠুভ ছন্দে রামায়ণ রচনার সংকেত দিয়েছিলেন বাল্মীকি মুনিকে। তারপরে ব্রহ্মা তারকে রামচরিত কথা লেখার আদেশ করেছিলেন যখন, তখন 7টি কাণ্ডে সেই বাল্মীকি মুনি রামায়ণ রচনা করেছিলেন। আচ্ছা, 7টি তো কাণ্ড হলো, এর সঙ্গে আরও কিছু বিষয় আছে, যেমন হচ্ছে শ্লোক সংখ্যা কত, আর হচ্ছে অধ্যায় সংখ্যা কত রামায়ণের, এটা কেউ বলতে পারবে? জিজ্ঞাসা করছি। কয়টা শ্লোক? হ্যাঁ আর 500 হ্যাঁ, 500 অধ্যায়। জিজ্ঞাসা করছি এই কারণে, কারণ এইগুলো আমাদের কি বলবো, পড়াশোনার বাইরেও কিন্তু এগুলো মনে রাখতে হবে। স্যার, আরেকটা জিনিস একটু জানবো, ওই যে ইক্ষ্বাকু বংশ, ইক্ষ্বাকু, হ্যাঁ। আমরা তো, হ্যাঁ, এটা ইক্ষ্বাকু, সরি, নামটাই তো প্রথম শুনেছি। ইক্ষ্বাকু বংশটা আমরা তো রঘু বংশ না স্যার? ইক্ষ্বাকু বংশটা, না, এটা আপনাদের বইয়েই আছে। হ্যাঁ বইয়ে তো আছে না। রাম তো বংশ, আমরা তো জানি রঘু বংশ, রাম তাই বলে। ইক্ষ্বাকু বংশ বইয়েও দেখছি আপনিও লিখেছেন, এটা কোথা থেকে সৃষ্টি? এটা কি বলবো, ইক্ষ্বাকু বলতে সূর্য বংশকেই বোঝানো হয়, ঠিক আছে? সূর্য বংশেরই আরেক নাম হচ্ছে ইক্ষ্বাকু বংশ। ডিটেলসে পড়লে এগুলো জানতে পারবেন। সূর্য বংশেরই অন্য নাম হচ্ছে ইক্ষ্বাকু বংশ, কারণ ইক্ষ্বাকু নামে একজন রাজা ছিলেন, আর সেই হিসেবে ইক্ষ্বাকু বংশ। একটা বংশকে বিভিন্ন নাম কিন্তু বলা হয়। রঘুবংশ কেন বলা হয়? রঘুবংশ, আহ, রঘু তো রাজা ছিল না একজন। এগুলো, হ্যাঁ, এগুলো কিসে পাওয়া যাবে? এগুলো আরও সংস্কৃতের আরও বিষয় আছে। রঘুবংশম যখন পড়াবো না কালিদাসের, তখন এটা আবার ডিটেলসে আসবে, যে পরপর মানে বংশের মানে কথাগুলো আসবে, যে কে কার ছেলে, কে কার ছেলে, দশরথের পিতার নাম কি, তার পিতার নাম কি। ওইভাবে যখন যাব না, তখন রঘু রাজার নাম আসবে, ইক্ষ্বাকু রাজার নাম আসবে। আসলে ওই এক একজনের নাম হ্যাঁ, 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 সেই হিসেবে অজবংশ বলা হতে পারে, ঠিক আছে? কোনো একজন রাজার নাম অনুসারে সেটা বলা হচ্ছে। রাম রাজ্য বলা হয় না, তাহলে এখন রামের রাজত্ব, শেষ রাজা রাম, রামের পরেও আরও রাজা ছিল। তো সেগুলো সবই রঘুবংশম যে ইয়েটা আছে, কাব্য আছে, ওখানে আমরা ডিটেলসে পেয়ে যাব। তো আসলে হচ্ছে সূর্য বংশ, তারই নাম ইক্ষ্বাকু বংশ বা রঘুবংশও বলা হয়ে থাকে। বিভিন্ন নামে বলা হয়ে থাকে, ওগুলো মূলত রাজার নাম অনুসারে বংশগুলোর নাম। ঠিক আছে। তো এই শ্লোকটার অর্থটা সবাই কিন্তু মনে রাখবে, আর পারলে শ্লোকটা লিখে নোট করে রেখে নেবে। মানিষাদ প্রতিষ্ঠান তমগম শাশ্বতী সমা যৎক্রঞ্চ মিথুনা দেকমবোধি কাম মোহিতম। ছোটবেলায় এই শ্লোকটা আমি একটা বইয়ে পড়েছিলাম, তখন জানতাম না এটা রামায়ণের শ্লোক। আহ, বিভিন্ন বই বিক্রি হতো, কি বলে, ঝাড়ফুঁক টুকটাক করার বই থাকে না যেগুলো। তো ছোটোবেলায় মেলাতে গিয়েছিলাম, আমার বিশাল মানে কী বলবো, ওগুলোর একটা কিউরিয়াসিটি ছিল যেগুলো হয়। তো একটা বই কিনে নিয়েছিলাম আমি। বইয়ের দোকান থাকতো মেলাতে, এখনও থাকে, কিন্তু মানুষ খুব কম বই কিনে ওইসব জায়গাতে। ছোট ছোট বই পাওয়া যেত 10 টাকা 15 টাকা, সেই বইগুলো কিনেছিলাম। আমি ভেবেছিলাম যে এগুলো বিশাল কাজে লাগে, জ্বর টর হলে দাদু ঝাড়ফুঁক করতো আমার। তো ভাবতাম আমি এগুলো দাদুর কাছে শেখার কী দরকার, বই পড়েই করে নেবো। তো ওই বইয়ে এই শ্লোকটা আমি পেয়েছিলাম। তো তখন ভেবেছিলাম এটা হয়তো কোনো একটা মন্ত্র, এটা বলে ঝাড়ফুঁক করা যাবে। পরে যখন জানতে পারছি যে এটা রামায়ণের অংশ, তখন নিজেকে কেমন একটু বোকা বোকা লাগছিল, যে এটাতে হয়, এটা তো রামায়ণের একটা শ্লোক আছে। বইটা এখনো আমার কাছে আছে,
তো ব্যাপার হচ্ছে অনেক ছোটতেই শ্লোকটার সঙ্গে পরিচয় ঘটেছিল। তো হ্যাঁ, যেটা বলছিলাম যে তাহলে এই যে ঘটনাটা ঘটলো, তারপরে কিন্তু দেবর্ষি নারদ এসে সেই অনুষ্ঠুব ছন্দে, একটা নতুন ছন্দ, সেই ছন্দে রামায়ণ রচনা করার জন্য একটা সংকেত দিয়েছিলেন, এবং ব্রহ্মা রামচরিত কথা লেখার আদেশ করেছিলেন বাল্মীকিকে। সেই 7টি কাণ্ডে 24,000 শ্লোকে 500 অধ্যায়ে সেই রাম কথা লিখলেন বাল্মীকি। আর এটা সম্পর্কে একটা কথা যেটা বলেছেন, এক মিনিট। হুম, ব্রহ্মা এই যে রামায়ণ কথা সম্পর্কে একটা মানে শ্লোক বলেছিলেন। জানি না তোমাদের নোটে আমি দিয়েছি কিনা, দেখবে যাবৎ স্থাস্যন্তি গিরয় সরিতশ্চ মহিতলে তাবৎ রামায়ণী কথা লোকেষু প্রচরিষ্যতি। শ্লোকটা দেওয়া আছে কি নোটে কোথাও? একটা ফেমাস শ্লোক, না স্যার। ঠিক আছে? এই শ্লোকটার আরেকবার বলছি, যাবৎ স্থাস্যন্তি গিরয় সরিতশ্চ মহিতলে। অর্থাৎ কি, যতদিন পর্যন্ত পৃথিবী, পর্বত, নদী থাকবে, স্থাস্যতি বলতে বা স্থাস্যন্তি বলতে কিন্তু থাকার কথাকে বোঝানো হচ্ছে। যতদিন থাকবে এই যে গিরি, পর্বত, নদী পৃথিবীতে যতদিন থাকবে, তাবৎ রামায়ণ কথা লোকেষু প্রচরিষ্যতি। এটার অর্থ কি? দ্বিতীয় লাইনটার অর্থ কি হবে? ততদিন, রামায়ণ থাকবে। হ্যাঁ, রামায়ণ কথা লোকেদের মধ্যে প্রচলিত থাকবে। প্রচরিষ্যতি বলছি না, ওটা প্রচারিত হবে। রবীন্দ্রনাথ ঠাকুরও বলেছেন যে আজিও সে গীত মহাসঙ্গীতে বাজে মানবের কানে। যেন সেই কথাটাকে তিনি মানে আবার দ্বিতীয়বার বলেছেন। অর্থাৎ কি, এখানে ব্রহ্মা যে কথাটা বলে গেছেন সেই কথাটাই আধুনিক যুগে একজন কবি বলছেন, যে এখন পর্যন্ত কিন্তু সেই মহাসঙ্গীত, সেই গীত এখনও মানুষের কানে বাজছে। আর ওটা তো রবীন্দ্রনাথ ঠাকুর তো বিংশ শতাব্দীর একজন কবি, একবিংশ শতাব্দীতেও কিন্তু রামায়ণ চর্চা হচ্ছে। হ্যাঁ, এবারে একবিংশ শতাব্দীতে একটু অন্য ধরনের মানুষ এখন, কি বলবো, রাজনৈতিক ক্ষেত্র সেই একটু ব্যাপারটা অ্যাড হয়েছে। তো এবারে যে যেভাবে নিচ্ছে, আসলে যেটা সত্য বা যেটা মানে কি বলবো মূল কথা, সেটাকে মানুষ খুব কম একসেপ্ট করে, এবং সেই মূল কথাটাকে না শুনে ওই লোকের মুখে শুনে শুনে সেটা থেকে কিন্তু বিকৃত ধারণা প্রচুর হয়। এখনকার দিনে ভিন্ন ধরনের সেই বাবা তৈরি হয়ে গেছে। খুব কম মানুষই গ্রন্থ পড়ছে, এবং মানে প্রচারটা যেভাবে হচ্ছে সেটা দেখবে একটু অন্যভাবে হয়, ফলে একটা ধর্মের সঙ্গে আরও অন্যান্য ধর্মের বিভিন্ন তর্ক বিতর্ক শুরু হয়ে যায়, শেষে অন্য কোথাও চলে যায় রাজনৈতিক ক্ষেত্রে। তো ব্যাপার হচ্ছে, যারা এই সব তর্ক বিতর্ক বা যারা এই দ্বন্দ্ব ছড়ায়, তারা আমার মনে হয় না যে ধর্মগ্রন্থগুলোকে পড়ে বা পুরোটা পড়ে সেটার অর্থটা বোঝে। অর্থটা বুঝলে কিন্তু মানুষগুলো অন্তত বিনয়ী হতো বা এই ধরনের ঝগড়াঝাটি লাগতো না। এখনকার দিনে মানে একবিংশ শতাব্দীতে এটা অন্যভাবে প্রয়োগ হচ্ছে দেখবে। তো দেখো, রামায়ণ থেকে তাহলে কি পড়তে হবে? প্রথমত বিষয়বস্তুটা তো যদি না জানো বা সেইভাবে না জানো, তো বিষয়বস্তুটা পরিষ্কার জেনে নেবে, তাহলে এর আরও যে প্রশ্নোত্তরগুলো আছে সেগুলো তোমার লিখতে সুবিধা হবে। তারপর তোমাকে পড়তে হবে রামায়ণের প্রক্ষিপ্ত অংশ বলে কিছু আছে, সেই বিষয়টা কি আছে প্রক্ষিপ্ত অংশটা। তারপরে রামায়ণের রচনাকাল সম্পর্কে জানতে হবে, যে এগুলো মূলত সমালোচনা, বিতর্ক বিতর্ক অনেক রয়েছে সমালোচকদের মধ্যে। তো দু একজনের যেগুলো মানে ফিক্সড কোনো একটা ডেট, সাল, তারিখ কিছু না থাকে, সেগুলো কি করতে হয়, সেগুলো বিভিন্ন সমালোচকের মত নিতে হয়। তাহলে এখানে দু তিনজন সমালোচকের মত নিতে হবে রচনাকাল সম্পর্কে, মনে হয় এটা নোটটা দিয়েছি। তো তারপরে সমাজ এবং সাহিত্যে রামায়ণের প্রভাব, এটাও পড়তে হবে। তো সমাজটা তো স্বাভাবিক, এটা ঠিক আছে এখন পর্যন্ত যা কিছু আছে। সাহিত্যে বলতে সংস্কৃত সাহিত্যে প্রথম প্রভাব, তারপরে বাংলা সাহিত্যে কী প্রভাব। তাহলে রামায়ণের এই বিষয় বা এই প্রশ্নোত্তরগুলো বা এই বিষয়গুলো তোমাকে জানতে হবে। তারপরে মহাভারতে যেতে হবে, মহাভারতের ক্ষেত্রেও সেম টপিক, ওইগুলোই জানতে হবে একদম বিষয়বস্তু থেকে, রচনাকাল থেকে, সমাজ সাহিত্যে প্রভাব, এইগুলো। আর মহাভারত তো মানে কি বলবো প্রথম অবস্থায় মানে যেটা
রচিত হয়েছিল, এখন পর্যন্ত যেটা আমরা পাচ্ছি সেটার মধ্যে আকাশ জমিন তফাৎ রয়েছে। অর্থাৎ কি, এখানে রচনার, মহাভারতের রচনার ক্রমবিন্যাসের স্তর আমরা পাবো, তিনটে স্তর পাবো: সৌতি রচনা, ব্রাহ্মণ্য রচনা, আর একটাকে বলা হয় তোমার শ্রমগণের রচনা। অর্থাৎ তিনটে স্তর আমরা দেখতে পাবো। প্রথম স্তরে কিন্তু মহাভারতে ৮,৮০০ শ্লোক ছিল। একদম তৃতীয় যেটা স্তর আছে সেখানে 18টি পর্বে 1,00,000 শ্লোক সম্বলিত সেই মহাভারত গ্রন্থটাকে আমরা পাচ্ছি। তাহলে দেখো, প্রথমে মহাভারত কিন্তু একটা যে গ্রন্থ ছিল সেখানে 8,800 শ্লোক ছিল। তারপরে তার সঙ্গে আরও বিভিন্ন মানে প্রক্ষিপ্ত অংশ যুক্ত হতে হতে আজকে সেই সংখ্যাটা দাঁড়িয়েছে কত? 100 সহস্রেণু মানুষেণু প্রতিষ্ঠিতম। অর্থাৎ কি, এখানে 1,00,000 শ্লোকে এসে দাঁড়িয়েছে 18টি পর্বের মহাভারত। তাহলে তিনটে স্তরে মহাভারত রচিত হয়েছে। তো ওই বিষয়গুলো জানতে হবে, তারপরে রচনাকাল সম্পর্কে জানতে হবে, সমাজ ও সাহিত্যে মহাভারতের প্রভাব জানতে হবে, বাংলা সাহিত্যে প্রভাব, তারপরে হচ্ছে রামায়ণ আর মহাভারতের পূর্বাপর্য বিচার, মানে কোনটা আগে রচিত হয়েছে। এটা আশা করি সবার একটু ধারণা আছে, কিন্তু যুক্তিগুলো লিখতে হবে। কেউ বলছেন রামায়ণ আগে, কেউ বলছেন মহাভারত আগে। তোমাদের কি মনে হয়, রামায়ণ আগে নাকি মহাভারত আগে রচিত হয়েছে? রামায়ণ আগে। হুম, আসলে এই যুক্তিতর্কের কোনো নিরসন হয়নি, তবে সমালোচকগণ দুটো দুটো পক্ষেরই যুক্তি দিয়েছেন। পাশ্চাত্য সমালোচকগণও এখানে আছেন, জ্যাকবি আছেন, আরও ভিন্টারনিৎস আছেন, অনেকে আছেন। তো দেখবে দুটি দলে ভাগ হয়ে গেছে। আমি জানি না নোটটা তোমাদের দিয়েছি কিনা। তো তারপরে, হ্যাঁ, তারপরে ওই এই ধারণাগুলো সবগুলো যখন তোমার তৈরি হয়ে যাবে রামায়ণ মহাভারত সম্পর্কে, তখন দেখবে নোটগুলো লিখতে অনেকটা সুবিধা হবে। তো যাই হোক, ওই হ্যাঁ। যে বিপক্ষে যে আপনি যেগুলো পয়েন্টগুলো দিয়েছেন না, হুম ঠিক ওগুলো যুক্তিসঙ্গত ঠিক মনে হচ্ছিল না। মানে ওটা বইয়ের থেকেই হয়তো দিয়েছেন, কিন্তু আমি বুঝতে পারছিলাম না ওগুলো ঠিক, মানে যে এই যুক্তিগুলো ওখানে দেওয়া আছে, হুম হুম। মানে বিপক্ষে যে যুক্তিগুলো, হ্যাঁ, তারা কোনো অ্যাঙ্গেল থেকে দেখেছেন, তাদের মনে মহাভারত হয়েছে। হুম মহাভারতের মহাভারত আগে বলছে যারা, হুম। সেটা সেটার যুক্তিগুলো ঠিক মানে খুব একটা যে গ্রহণীয় ঠিক সেরকম আসল না। ব্যাপার হচ্ছে, এগুলো তো কেউ চাক্ষুষ দেখেনি। যারা যুক্তি দিচ্ছেন তারাও গ্রন্থ পড়েই যুক্তি দিচ্ছেন। তারাও কোনো না কোনো গ্রন্থের বেশিসে হয়তো তাদের মনে হয়েছে। এবারে রামায়ণ রচনাকাল সম্পর্কেও কেউ বলছেন বৌদ্ধ যুগের পূর্বে, মানে প্রাক বৌদ্ধ যুগে, কেউ বলছেন বৌদ্ধ যুগের পরে। এবারে সেটার জন্য আমি কোন দিকে তাকাবো? আমাকে কোনো গ্রন্থ পড়তে হবে, বৌদ্ধদেরও গ্রন্থ পড়তে হবে কিছু, সেখানেও যদি কিছু উল্লেখ থাকে রামায়ণের, তো ব্যাপার তখনই আমরা ধরে নেবো যে না, এটা বৌদ্ধ যুগের আগের রচনা। তো কেউ হয়তো সেইগুলো কোনো একটা দিয়েছেন কিছু বিষয়, অনেকে আছে মানে এরকম। তো আমাকে দুটোই লিখতে হবে। হ্যাঁ, এবারে বেশিরভাগ সর্বজন গ্রাহ্য যেটা মত, সেটা হচ্ছে রামায়ণ আগে রচিত হয়েছে, তারপর মহাভারত। কারণ সব দিক থেকেই আমরা দেখতে পাবো রামায়ণে মানে পরিবেশ, খাদ্যাভাস, আচার আচরণ, যুদ্ধাস্ত্র সব পৌরাণিক কিন্তু, মানে পুরনো, পৌরাণিক বলছি আমি, পুরনো মানে আগের প্রাচীনকালে। আর যেগুলো মহাভারতের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যুদ্ধাস্ত্র থেকে শুরু করে আরও অনেক কিছু জিনিস আছে যেগুলো কিন্তু অনেকটাই আধুনিক, যেটা রামায়ণে কিন্তু দেখতে পাওয়া যায় না। সোমনাথবাবু কিছু বলছেন? হুম নোটে দেওয়া আছে তো। হ্যাঁ, এগুলো এক একজনের মতামত। মহাভারতে, হ্যাঁ হ্যাঁ, দুটোই কাব্য। হুম, ঠিক আছে। আমি এটা ব্যাখ্যা দিয়ে দেবো নেক্সট ক্লাস যেদিন হবে না। মূলত আমি আহ, আহ, এবারে দেখুন, ব্যাপার হচ্ছে যে আহ, এগুলো আমি নিজে থেকে তো রেডি করি না, আমাকে তো কোনো রেফারেন্স বই নিতে হয়। তো সেক্ষেত্রে সেই রেফারেন্স বই থেকেই নেওয়া হয়েছে। মানে যেগুলো মানে কি বলবো, যুক্তি আছে সেগুলো দিতেই হবে ওইভাবে।
আপনাদের বইয়েও কিছু কিছু হেল্প নেওয়া হয়। আমি যেমন সংস্কৃত সাহিত্যের ইতিহাসে আমি 3টে বইয়ের হেল্প নিই। হ্যাঁ, এবার যদি কারো পড়ার ইচ্ছা থাকে কিনতে পারো, বলে দিচ্ছি। সংস্কৃত সাহিত্যের ইতিহাস একটা যুধিষ্ঠির গোপের বই আছে, একটা আছে তোমার দেবেশ কুমার, ডক্টর দেবেশ কুমার দাস, আর আমার যেটা সবথেকে বেশি ভালো লাগে সেটা হচ্ছে অশোক কুমার বন্দ্যোপাধ্যায়। সেই স্কুল লাইফ থেকে পড়ে আসছি, মানে তার বইয়ে কি সাজানো গোছানো বিষয়গুলো আমার খুব ভালো লাগে। অশোক কুমার বন্দ্যোপাধ্যায়ের বইটাই কিন্তু মানে আমাদের সময় স্কুলে বেশি ফেমাস ছিল। তো এই 3টে বইয়ের যা রেফারেন্স পেয়েছি তাতেই কিন্তু নোটগুলো বানিয়েছি আমি। তারপর হ্যাঁ, বইটাও দেখেছি, আপনাদের যে স্টাডি মেটেরিয়ালস আছে না, ওটাও দেখেছি, তারপর নোটগুলো করেছি। তো যাই হোক, ওটা আমি দেখে আবার জানিয়ে দেবো আপনাকে। ঠিক আছে। হুম। হ্যাঁ, এবারে হচ্ছে যে এই যে রামায়ণের আহ, যে বিভিন্ন রূপের কথা বলছিলাম। আচ্ছা, বিষয়টা, হ্যাঁ বিষয়টা ছোট্ট করে একটু মানে আমি বলবো, অবশ্যই তার আগে জেনে নিই। ধরো বালকাণ্ড বা আদিকাণ্ড যেটা বলা হয়, কেউ বলতে পারবে এটাতে কি বিষয় আছে, মানে একদম ছোট্ট করে 2-3টে লাইনে, যেরকম নোটে দিয়েছি আমি। যদি এটার বিষয়বস্তু নোটে দিয়েছি দেখবে 2-3টে লাইনেই আছে, বেশি নেই। আদিকাণ্ডে কি কি ঘটনা আছে? জন্ম থেকে বিবাহ পর্যন্ত। কার জন্ম থেকে? রামের? হুম রামচন্দ্রের হ্যাঁ, রামচন্দ্রের জন্ম, তার হুম আগে থেকে আছে হয়তো ওই যে বাল্মীকি যাবে, হুম হুম তারপরে ওই বিবাহ পর্যন্ত আছে, হুম তারপরে হচ্ছে বনবাসে যাবে পরে প্রাণ নেবে। হুম হুম বাবলু ম্যাডাম একটু ইয়েতে বললেন, আসলে আরেকটু আগে থেকে বলা যায়। দশরথের পুত্র এই সরি, দশরথের পুত্র ছিল, সন্তান ছিল নিঃসন্তান। হুম সেখান থেকে শুরু করা যাবে, এবং অন্ধমুনির পুত্রকে বধ করা। হুম অন্ধমুনি হুম অভিশাপ দিল যে তোমার তুমি পুত্র শোকে তোমার মৃত্যু হবে, কিন্তু জানতো যে ওর পুত্র নেই, এবং হুম পরবর্তীকালে সেই অভিশাপে কিছুটা বরদানই হলো, হুম তার ঘরে পুত্র জন্মালো, এবং পরবর্তীকালে পুত্র শোকে মারা গেল। রামের বিয়ে, তারকারাক্ষসী বধ, হরধনু ভঙ্গ তারপরে আছে। হুম বালকাণ্ড। হ্যাঁ, হরধনু ভঙ্গ, রামের বিয়ে, এগুলো হুম বলতে বোধহয় বাল্যকাণ্ড হচ্ছে। হুম হুম তারপরে হচ্ছে অযোধ্যাকাণ্ড। হ্যাঁ, দশরথ যদিও মানে অজান্তেই হত্যা করেছিলেন, মানে কিন্তু সেই হরিণ ভেবে, পশু কোনো ভেবে হত্যা করেছিলেন। তো এরপরে হচ্ছে অযোধ্যাকাণ্ড, আদিকাণ্ডের পরে অযোধ্যাকাণ্ড। আচ্ছা, অযোধ্যাকাণ্ডের বিষয়টা কে বলতে পারবে একদম ছোট্ট করে, যেরকম এটার ক্ষেত্রে একদম ছোট্ট করে, যে শুধু মেন মেন ঘটনাগুলো যে এইগুলো এগুলো ছিল। সবার রামায়ণটা একবার রিভাইজ হয়ে যাবে আজকে। বলুন। কৈকেয়ী যে দশরথের কাছে যে দুটো বর প্রার্থনা করেছিল, তার মধ্যে একটা 14 বছরের জন্য বনবাস হয়েছিল রামচন্দ্রের, আর ভরতের রাজ্যাভিষেক চেয়েছিল এই ঘটনাটা। যার ফলে রামচন্দ্র, সীতা আর লক্ষণ তিনজন বনবাসে গিয়েছিল। অযোধ্যাকাণ্ডে এটাই আছে। হুম। আর অরণ্যকাণ্ড, এটা তো বলার অপেক্ষা রাখে না। অরণ্যকাণ্ডে বিষয়টা তো তোমাদের ছিল না সেকেন্ড ইয়ারে? কোন পেপারে ছিল? কৃত্তিবাসী রামায়ণের অরণ্যকাণ্ড ছিল তো বিষয়বস্তু। হ্যাঁ, সিসিবিজি 5-এ ছিল। হুম। তো অরণ্যকাণ্ডের বিষয়টা তোমরা সবাই জানো, সেই দণ্ডকারণ্যে মুনিদের সেই প্রথমে সাক্ষাৎ হচ্ছে ওদের সঙ্গে, তারপরে সে তারা মানে সেই গোপনে গোপনে কথা বলছিল, রামচন্দ্র যখন জিজ্ঞাসা করলো তখন সেই বললো না, রাক্ষসদের উপদ্রব নিয়ে মুনিরা সেই চলে যাব ভাবছিল তারা, তারপরে সেই রাক্ষসদেরকে বধ করছে। আচ্ছা, কোন কোন রাক্ষস বধ করেছিল রাম, বলো? বিরাট, খড়, দূষণ, বিরাট, খড়, দূষণ, বিরাট। হ্যাঁ। তারপরে হচ্ছে মারিচ। হুম। হ্যাঁ, অরণ্যকাণ্ডেই মারীচেরও বধ হবে, শূর্পণখার সেই নাসিকা ছেদনের, কর্ণছেদনের ব্যাপারগুলো আছে। তারপরে সীতাহরণের ব্যাপারটা এখানে তোমার দেখতে পাবো, জটায়ুর বধের কথা আছে এখানে, ঠিক আছে? অনেক সীতাহরণের বৃত্তান্ত সব কিছু এখানে কিন্তু আছে। রামও সেই সীতাহরণের বৃত্তান্ত শ্রবণ করছে, তারপরে সেই খুঁজে বেড়াচ্ছে। কিষ্কিন্ধাকাণ্ডে আহ, কি কি মূল মূল ঘটনা আছে বলো তো কেউ? ওই যে বালি আর সুগ্রীব। সুগ্রীব আর বালি। হুম আহ, রাম বালিকে হত্যা করে সুগ্রীবকে রাজা করে দেয়। হুম
অনুগল্প লিখো সবাই, কি হবে। সুগ্রীবের সঙ্গে মিত্রতা স্থাপন এবং সুগ্রীবের সেনা লাভ এবং হনুমানের দ্বারা সীতার খোঁজে সীতার অন্বেষণ, এই রকমভাবে ছোট করে মানে বললে হয়। সোমনাথবাবু কিছু বলছেন? হ্যাঁ, আসলে আমরা যে বয়সে বড় হয়েছি, হুম এদিক থেকে আমরা কিছুটা সৌভাগ্য। রামায়ণ এবং মহাভারত দুটোই সিরিয়াল এবং হুম টিভি ছাড়া অন্য কোনো বিনোদনের মাধ্যম ছিল না। তো স্বাভাবিকভাবেই এই রামায়ণ দেখা এবং মহাভারত দেখা একটা ক্রেজ ছিল। সেটা যে এতটা কাজে লাগবে ভাবতে পারিনি। মানে যখন গল্পগুলো বলছেন তখন তো ছবিগুলোও ভেসে উঠছে। আসলে এবং আমাদের মনে হয় আমাদের কাছে তখন তো অপশন ছিল না। আমাদের ওটাই দেখতে হতো। এখন এত অপশন থাকলে আমরা দেখতাম না বা শুনতামও না রামায়ণ মহাভারত। একটা ছোট মজার ঘটনা বলি। একটা ট্রেন প্রতি রবিবার 1 ঘন্টা লেটে একটা গন্তব্যস্থলে পৌঁছায়। হুম তো ওটা প্রতি রবিবারই হতো, বাকি কোনো দিন ঘটতো না। তো রেল থেকে ইনকোয়ারি লাগতো কেন রবিবার হঠাৎ লেট। তো ইনকোয়ারিতে রিপোর্ট এলো আজকে ওই ট্রেনটা 9টা বাজে একটা নির্দিষ্ট স্টেশনে পৌঁছতো এবং ড্রাইভার গার্ড যাত্রী সব নেমে গিয়ে ওই স্টেশন মাস্টারের ঘরে গিয়ে ওর পাশে একটা টিভি ছিল, সেখানে রামায়ণ দেখতো। 1 ঘন্টা বাহ। রামায়ণ কমপ্লিট করে আবার ট্রেন চালু। এরকম কারো পানিশমেন্ট দেয়নি রে, মানে ব্যাপারটাকে গুরুত্বই দিয়েছে। আর রামায়ণ মহাভারত মনে হয় 85-86 সাল থেকে ওই রামানন্দ সাগরের ওটাই চলছিল না। হ্যাঁ, ওরকমই হবে। আমরা মানে দেখেছি আসলে, 86-87 সালে ছিল। আমরা দেখেছি ওই 96-97 সালে, মানে তার পরের যেটা করেছিল হয়তো। তবে সেটাও অনেক পুরনোই, যেটা অরুণ গোবিন্দ ছিল না রামের চরিত্রে, আর কি নাম আরেকজনের, সীতা চরিত্রে দীপিকা দীপিকা, দীপিকা দীপিকা বেদি না? বেদি না, ঠিক তাই। জানি না কি ছিল। ও আচ্ছা আচ্ছা, দীপিকা, হ্যাঁ। সীতা বোধহয় হ্যাঁ কি জানি। হ্যাঁ হ্যাঁ। তো সেই ওই রামায়ণটাই দেখেছি, আর তারপর আর কোনো রামায়ণ কিন্তু দেখতে ইচ্ছে করেনি, জানি না ওইটাতে মন এমন বসে গেছে। অনেকের ঘরে আবার ফটো থাকে ওই দুজনের, মানে রাম সীতার যে ছবিগুলো রয়েছে বাড়িতে যেগুলো রাখা হয় সেগুলো তো আঁকা ছবি না। অরিজিনাল রাম সীতাকে কোথায় পাবো? তো ব্যাপার হচ্ছে সেই আঁকা ছবি বলতে তোমার যখন মানে ফটোই পেয়ে যাচ্ছে তখন মানুষ কি করছিল না, ওই অরুণ গোবিন্দের ছবি আর ওই দীপিকার ছবিটাই কিন্তু বাড়িতে রাখতো, পুজো করতো। মানে এতটা মানুষের মনের সঙ্গে মানে সম্পৃক্ত হয়ে গেছিল যে মানুষ কিন্তু সেই ভগবান স্বরূপেই তাদেরকে দেখতো, আর অ্যাক্টিংটাও বিশাল ছিল কিন্তু। মানে ওই ওই রকম। আর রামায়ণ বা কৃষ্ণা শ্রীকৃষ্ণা বলে একটা সিরিয়াল দিত, তো ওখানে মহাভারতের সব কিছু জানতে পারতাম, ভাগবতেরও অনেক কিছু বিষয় ছিল। ওটা তো যে কৃষ্ণাটা ছিল আর নারায়ণটা ছিল, তো তাদেরও এখনো বয়স, কৃষ্ণার বয়স মনে হয় 60-এর উপরে আছে, আর তোমার যে নারায়ণ ছিল তার তো অনেক বয়স হবে। তো ওইগুলো সেই মনে একদম ধরে নিয়েছিল। তো আমি সেই 96-97 সালের গুলো দেখেছিলাম। তো ব্যাপার হচ্ছে তাহলে কিষ্কিন্ধা কাণ্ডে আমরা দেখতে পাচ্ছি সেই সুগ্রীবের সঙ্গে মিত্রতা স্থাপন করছেন দক্ষিণ পথে যখন রাম যাত্রা করছেন। তারপরে বালিবধ করার সেই একটা তো ওখানে একটা শর্ত ছিল সুগ্রীবের সঙ্গে, অর্থাৎ সুগ্রীবও সেই রাজ্য লাভ করবে তার দাদাকে হত্যা করলে, এবং তারপরে তার স্ত্রীকেও পাবে। এবং সেই সঙ্গে আবার কি হচ্ছে না, তোমার রামকে সহায়তা কি করবে, বানর সেনা দিয়ে সহায়তা করবে। আর সেই মহাবীর হনুমানকেও দেওয়া হবে সীতার অন্বেষণের জন্য। তো তারপরে সেই কিষ্কিন্ধা কাণ্ডে হনুমান যাচ্ছে সীতার কাছে, সব ঘটনাগুলো জানতে পারছি আমরা। এর আগে সুগ্রীবের কথা কিন্তু আছে, অরণ্যকাণ্ডে আছে, মনে ছিল তোমাদের? সেই সেকেন্ড ইয়ারে ছিল না, যখন সীতাকে হরণ করে নিয়ে যাচ্ছে রাবণ, তখন সেই উপর থেকে, জয় শ্রীরাম বলে সবাই ভাবে বিজেপি, আসলে মানুষই সেই দিকটাতে নিয়ে গেছে না, এখন ওটা করলে কি হবে। ওই গয়নার ক্ষেত্রটা সেটা। হ্যাঁ হ্যাঁ, তখন কিন্তু সেই দেখা যাচ্ছিল, কিন্তু সেই দাক্ষিণাচি পর্বতের থেকে মানে সুগ্রীবদেরকে কিন্তু দেখা যাচ্ছিল, ওখানে কথা আছে সুগ্রীবের, সেই বানর সেনাদের ওখানে কিন্তু কথা আছে। তারপরে কিষ্কিন্ধা কাণ্ডে আমরা তো তাদের সঙ্গে সাক্ষাৎই হচ্ছে রাম যখন যাচ্ছে ওইদিকে। সুন্দরকাণ্ড আছে এরপরে, সুন্দরকাণ্ডের বিষয় কেউ বলতে পারবে ছোট্ট করে একদম? ওই হনুমান সীতাকে খুঁজে বের করবে অশোক বনে, আর ওই লঙ্কার
হ্যাঁ, মূলত এখান থেকে লঙ্কাকাণ্ডের আগেই লঙ্কার মানে সেই বর্ণনা আমরা পেয়ে যাচ্ছি, পরিচয় পেয়ে যাচ্ছি। হনুমানের সমুদ্র লঙ্ঘন আছে, অশোক বনে যাচ্ছে, সেই অশোক কাননে সীতাকে দর্শন করছে। আবার কি করছে না, হনুমান গিয়ে রাবণকে বোঝাচ্ছে, রাবণের সেই বীর্যবত্তার কথা বোঝাচ্ছে যাতে রাবণ সীতাকে ছেড়ে দেয়, কিন্তু এগুলো কিন্তু অগ্রাহ্য করছে সমস্ত রাবণ। তারপরে সেই লঙ্কা সমৃদ্ধি বর্ণনা কিন্তু এখানে রয়েছে। রাবণের ভাই বোন সবার পরিচয়, স্ত্রী পুত্রদের পরিচয় সব কিছুই পাওয়া যাবে সুন্দরকাণ্ডে। লঙ্কা কাণ্ড এটাই তো মূল মানে কাণ্ড, যেটা রামায়ণের বিষয়বস্তু এক কথায় কি কি হবে না, রাম রাবণের যুদ্ধ। আর মহাভারতের এক কথায় বিষয়বস্তু কি হবে বলতে পারো? হ্যাঁ, কুরুক্ষেত্রের যুদ্ধ। এখানে রাম রাবণের যুদ্ধ, ওখানে কুরুক্ষেত্রের যুদ্ধ। ওখানে কুরু আর পাণ্ডু, ওই মানে পাণ্ডবদের যুদ্ধ। কুরু বংশ আর পাণ্ডু বংশ মানে তাদের যুদ্ধ। মূলত একটাই বংশ এবং দুদিকের। হ্যাঁ স্যার, ওরা তো যেহেতু হুম ভাই, তাহলে হুম কৌরব পাণ্ডব, তাহলে দুটো আলাদা বংশ কেন করা হলো? আলাদা বংশ নয়, কুরু আর পাণ্ডু ওটা মানে কি বলবো, একটা দিকটা মানে কি বলবো সৎ, একদিকে মানে বৈশিষ্ট্যের নিরিখে আলাদা হচ্ছে, নইলে এমনি একটাই তো। কুরু আর পাণ্ডু রাজা দুই ভাই তো, তাদেরই সেই যখন আবার সেই সন্তান হয়ে যাচ্ছে, কৌরবদের 100 সন্তান রয়েছে, এদিকে পাণ্ডবদের 5 জন রয়েছে। এবারে যেটা এখনকার যুগেও হয় ফ্যামিলিতে আমাদের। ধৃতরাষ্ট্রকে কি কুরু বলা হচ্ছে? না, তাহলে ধৃতরাষ্ট্রেরই তো 100। আচ্ছা, না না, তাদের আরো পূর্বজদের কথা বলছি, এটা আলোচনা করবো মহাভারত যখন হবে তখন। তো ব্যাপার হচ্ছে লঙ্কা কাণ্ডের পরে হচ্ছে হ্যাঁ, লঙ্কা কাণ্ডের বিষয়বস্তুতে তাহলে কি আছে না, মেন ওটাই হচ্ছে রাম আর রাবণের যুদ্ধ। কিন্তু যুদ্ধে হতাহতের সংখ্যা, মৃত্যুর সংখ্যা মানে কাদের কাদের মেন কে কার কার মৃত্যু হচ্ছে লঙ্কা কাণ্ডে? রাবণ হচ্ছে, তারপরে প্রথমে রাবণ নয় কিন্তু। না, প্রথম মেঘনাদ। হ্যাঁ, প্রথম হচ্ছে বিভীষণের সঙ্গে পুত্র ভাই তাদেরকে হারাচ্ছে। কুম্ভকর্ণ। কুম্ভকর্ণ আছে, হ্যাঁ। তো ব্যাপার হচ্ছে যে তারপরে রাবণের 2 পুত্র বীরবাহু আর হচ্ছে তোমার ইন্দ্রজিৎ বা যাকে মেঘনাদ বলা হয়। তো ছলে বলে বিভিন্ন কৌশলে কিন্তু তাদেরকে মানে হত্যা করা হচ্ছে। মানে সরাসরি যুদ্ধে ওগুলো হত্যা হচ্ছে না, কিন্তু রাম রাবণের যুদ্ধটা সরাসরি হচ্ছে, কিন্তু ওইগুলো অন্যভাবে। বিভীষণের প্রতি ইন্দ্রজিৎ, কবিতাটা পড়েছো? আসলে কবিতা নয় ওটা, তোমার ওটা বাংলা রামায়ণেরই একটু অংশ দেওয়া ছিল। স্কুল লাইফে কেউ কেউ পেয়েছো হয়তো, বিভীষণের প্রতি ইন্দ্রজিৎ। আমাদের সময় ক্লাস 9-এ ছিল মনে হয়, যেখানে ওই নিকুম্ভিলা যজ্ঞাগারে ইন্দ্রজিৎ যজ্ঞ করছিলেন। আর সেই সময় সেই লক্ষণ আর বিভীষণ গিয়েছিল নিকুম্ভিলা যজ্ঞাগারে। তো দ্বাররক্ষীর ভূমিকা নিয়েছিল বিভীষণ, আর লক্ষণ অস্ত্র হাতে গিয়েছিল। তো এখানেই তো একটা অন্যরকম ব্যাপার আসছে না, যে যুদ্ধক্ষেত্রে কিন্তু মারতে যায়নি ইন্দ্রজিৎকে, যজ্ঞাগারে হত্যা করতে গিয়েছিল। তবুও লক্ষণ পারেনি, কারণ সেই একটা কুমণ্ডলু যেটাতে জল দেয় ওটা, হ্যাঁ হ্যাঁ, ওটা ছুঁড়েই মেরেছিল লক্ষণকে। লক্ষণ ওটাতেই সংজ্ঞাহীন হয়েছিল, কিন্তু যজ্ঞাগার থেকে অস্ত্রাগারে কিন্তু যেতে দেয়নি বিভীষণ ইন্দ্রজিৎকে। ওইখানেই যে কথোপকথন হচ্ছে তার কাকার সেই অধঃপতন, ঘরশত্রু বিভীষণ যেটা আমরা বলি, সেই কথাগুলো ওখানে ডিটেলসে সবই পাবে। বিভীষণের প্রতি ইন্দ্রজিৎ অংশ ওই কবিতা অংশটা যেটা ছিল। তো এখানে আমরা দেখতে পাচ্ছি তাহলে সেই একে একে রাবণের বংশের মানে সেই ইয়েগুলো, রাক্ষসগুলো কিন্তু হত্যা হচ্ছে। তারপরে রাবণের মানে সব অংশে এখানে নিধন হচ্ছে। সীতাকে উদ্ধার করছে। সীতাকে উদ্ধার করার পরেও তো নেই, এরপরে তো আর একটা মেন ঘটনা আছে, সীতার অগ্নি পরীক্ষা আছে। রামচন্দ্র অযোধ্যাতে নিয়ে যাচ্ছে, তারপরে সেই রাম তার রাজ্য অভিষেক হচ্ছে, রাম রাজ্য প্রতিষ্ঠা হচ্ছে। এইসব বিষয়গুলো সবই আমরা লঙ্কাকাণ্ডে কিন্তু পাবো। সীতার অগ্নি পরীক্ষা লঙ্কাকাণ্ডে একটা আছে, আবার উত্তরকাণ্ডেও আরেকটা অগ্নি পরীক্ষার বিষয় কিন্তু আসছে। একবার নয়, 3বার আসছে সীতার অগ্নি পরীক্ষার কথা, দেখবে। তো উত্তরকাণ্ডের বিষয়গুলো বলতে পারবে কেউ? ওই তো সে সীতাকে সে তপবনে,
কেন আশ্রমে পাঠানো হবে? ওই যে ওকে সতীত্ব মানে প্রজারা সম্বন্ধে সতীত্ব সম্বন্ধে আলোচনা মানে সমালোচনা, হ্যাঁ, সেটা সীতার শুনে চরিত্র সম্পর্কে আলোচনা হবে। সেটা শুনে ওখানে পাঠিয়ে দেবে, ওখানে লবকুশের জন্ম হবে, হুম। অশ্বমেধ যজ্ঞ হবে, হ্যাঁ, তারপরে শেষে ওখানে আবার লবকুশকে সেই বাল্মীকি কি করবেন? আহ, ওই শেষে গান সমস্ত শেখাবেন। শেখাবে, শিক্ষা হুম। শেখাবে। হ্যাঁ, সমগ্র সমস্ত বিদ্যা শেখাবেন, গান শেখাবেন, রামায়ণ গান শেখাবেন, যেটা সেই রামায়ণের ইয়েতে গিয়ে সভাতে গিয়ে সেই গানটা করবে লবকুশ। তারপরে সেই অশ্বমেধ যজ্ঞশালায় সব ঘটনাগুলো আছে। তারপরে সীতাকে সব যখন রামের আবার মনে পড়বে তখন আবার সীতাকে নিয়ে আসা হবে, আবার সেই সীতার অগ্নি পরীক্ষার বিষয় আসবে। শেষ যেটা সেই সময় সীতার সেই পাতালে প্রবেশ। তারপরে আরও ঘটনা আছে, রামের সেই রাজ্য ভাগাভাগির ব্যাপার আছে এবং সবার সেই লোকান্তর গমন আছে, এরপর আরও কাহিনী আছে। তো যেগুলোকে প্রক্ষিপ্ত অংশ মূলত বলা হয়ে থাকে। তোমরা ইয়ে পড়বে, রঘুবংশম যখন পড়বে, কালিদাসের রঘুবংশম তো আছে, তখন এই বিষয়গুলো আরও ডিটেলসে এরপরে আলোচনা হবে। তো ব্যাপার হচ্ছে এরপরে বিভিন্ন প্রক্ষিপ্ত রূপ তৈরি হয়েছে, যেইগুলোর সঙ্গে আরও কাহিনী জুড়েছে। লবকুশ, লবকুশের আবার পুত্র হচ্ছে, তাদের মানে ওই মানে রামের বংশ চলতেই থাকছে। তারপরে ঠিক আছে, শেষ রাজারও নাম জানতে পারবে রঘুবংশমে। অনেকজন রাজার কিন্তু নাম ওখানে রয়েছে। তো তাহলে এই তোমার 24,000 শ্লোক সমন্বিত 500 অধ্যায়ে 7টি কাণ্ডে বিভক্ত রামায়ণের আমরা মানে বিভিন্ন রূপ দেখতে পাচ্ছি। যেরকম মহাভারতের বললাম না 3টে স্তরে রচিত হয়েছে, সেরকম রামায়ণের ক্ষেত্রেও কিন্তু আমরা 3টে রূপ দেখতে পাই, একটা বঙ্গদেশীয়, একটা পশ্চিম ভারতীয়, একটা দক্ষিণ ভারতীয়। আচ্ছা, এগুলো নোট দিয়েছি কি? হ্যাঁ দিয়েছি। তো বঙ্গদেশীয়, পশ্চিম ভারতীয় আর দক্ষিণ ভারতীয় মনে রাখবে। এগুলোর মধ্যে কাহিনীর একটু এদিক ওদিক আছে, তারপরে যেগুলো প্রভাবিত হয়ে লেখা সেগুলো তো অনেক আলাদা আলাদা বিষয়। আমরা এরপরে আরও অনেক রামায়ণের বিষয়ে জানতে পারবে, বাংলা রামায়ণ হোক, সংস্কৃত রামায়ণের আরও প্রভাব যেগুলোতে পড়েছে, তো সেগুলোরও অনেক কিছু অংশ রয়েছে। আবার রামায়ণ নামে তোমাদের একটা লোক গল্প আছে, ওটা পড়লে তো আর মাথা মুন্ডু কিছুই খুঁজে পাবে না। যাই হোক, ওটা লোক গল্প, ওটা প্রভাবটা কিছুটা রামায়ণের আছে ওখানে, কিন্তু এটার সঙ্গে আচ্ছা, ওটার কোনো। শুনেছিলাম শ্রীলঙ্কায় নাকি রাবণের পুজো হয়। শ্রীলঙ্কা কেন? দক্ষিণ ভারতেই তো পুজো করে রাক্ষসদের। দক্ষিণ ভারত বলতে দ্রাবিড় অস্ট্রিক যারা আছে ভাষা গোষ্ঠীর, তাদের দেবতা কিন্তু ওই রাক্ষসকুলের অনেক আছে। এই যে হোলিকা দহন হচ্ছে না, আর্য সমাজ হোলিকা দহনকে সাপোর্ট করছে, আর অনার্য সমাজ ওটাকে সাপোর্ট করে না, কিন্তু তারা হোলি খেলে না। অনার্য সমাজ কিন্তু হোলি খেলে না, হোলি খেলে না। দোল আলাদা জিনিস, দোলটা তো আমরা রাধাকৃষ্ণের ব্যাপারটা বলি। হোলি যেটা বলছে, হোলি শব্দটা তো ওই হোলিকা থেকে আসছে না, তো অনার্যরা কিন্তু খেলে না। এবারে আর্য অনার্য, কে আর্য কে অনার্য এখন মানে বোঝাই মুশকিল। কে জেনারেল, কে এসসি, কে এসটি, কে ওবিসি। আমার মনে হয় এসটি যারা সাঁওতাল আছে না, সাঁওতাল মুন্ডাহ, ওরাই একমাত্র নিজেদের সংস্কৃতিকে ধরে রেখেছে এখনো পর্যন্ত। বাকি কোনো অনার্য সংস্কৃতি কিন্তু ধরে রাখিনি, তারা আর্যদের সঙ্গে মানে একদম মিলিয়ে গেছে। নিজস্ব সংস্কৃতি বলতে কিছু কিন্তু সেরকম নেই। কখনো কখনো বোঝা যায়, যেমন দেবী চণ্ডী, মনসা, ধর্ম ঠাকুরের পুজোগুলো তাদের বেশি, এগুলোই বেশি হয়। এগুলোর জন্য কোনো পুরোহিতের প্রয়োজন হয় না, এগুলো কিন্তু শাস্ত্রের সঙ্গে কোনো নেই। হ্যাঁ, এবারে আর্যরা কিছু কিছু প্রভাব ফেলার জন্য তাদের সঙ্গে লিঙ্ক করে নিয়েছিল এগুলোকে। তখন দেখা যায় যে এখন ব্রাহ্মণরাও কিন্তু ওই সব পুজো করছে। তাহলে ওটা সেই তোমরা ইয়ে পড়েছো যখন, তুর্কি আক্রমণ, তুর্কি শাসন, মঙ্গল কাব্যের প্রেক্ষাপট, অনুবাদ সাহিত্যের প্রেক্ষাপট, তখন এই বিষয়গুলো আসছে, আর্য অনার্য কীভাবে মানে মেলবন্ধন ঘটেছিল, আর এখন সেই ধারাটা আছে। তার জন্য এখন দেখবে এই রিজার্ভেশন নিয়ে প্রচুর ঝামেলা হয় না এই কাস্ট ক্যাটাগরির। তো আসলে এখন ঠিক নেই কে আসলে ওই অনার্য আর কে আর্য, কে দলিত আর কে তোমার জেনারেল কাস্ট, এগুলো ঠিক নেই। তার জন্য যে যা খুশি এখন সুবিধা নিচ্ছে, আর সত্যি এটা মানে যারা যোগ্য তারা তো মানে খুব কমই পাচ্ছে। আর সেক্ষেত্রে তার জন্যেই মানুষের, আমারও মনে হয়, আমি নিজেও এসছি, কিন্তু আমার মনে হয় এই রিজার্ভেশনগুলো তুলে দেওয়াটাই ভালো। রিজার্ভেশন বলতে আমি শুধু ওই কোটার কথা বলছি না, যে কোনো একটা কোটা দেওয়া হচ্ছে, মন থেকেও সব দিক থেকে তুলে দেওয়াটাই বেটার।
মানুষ কিন্তু কিছু কিছু মানুষ তো মন থেকে তোলে না, কিন্তু বলে ওই ছাড়গুলো তুলে দেওয়া ভালো। মন থেকেও তুলতে হবে, সব দিক থেকেই তুলে দিতে হবে, তাহলে কিন্তু একটা সুস্থ স্বাভাবিক সমাজ আচ্ছা, ওই আসবে। ন্যাড়া পোড়া যেটা বলে ওটা কি হোলিকা দহন বলতে? মানে দোলের আগের দিন যেটা হচ্ছে পোড়ায় আর কি। হ্যাঁ হ্যাঁ, ওটাই করে, ওটাই করে, হ্যাঁ ওইভাবেই নিয়ম করে। এবারে কি বললাম যে আর্য অনার্য সংস্কৃতির যখন মেলবন্ধন হয়ে গেছে, আর্য সমাজ ওটাকে অন্যভাবে তৈরি করে দিচ্ছে, তাদের বেদ শাস্ত্রের সঙ্গে ওটাকে কিছুটা মিলিয়ে দিচ্ছে। দেখো তোমাদের যেটা চণ্ডী দেবী না, ওটা আমাদের দুর্গারই রূপ। চণ্ডী দেবী আর দুর্গা একই রূপ নয় সেই হিসেবে দেখলে। দেবী চণ্ডী হচ্ছে বনের দেবী, তিনি অনার্যদের দেবী। মনসা হচ্ছেন সর্পের দেবী, কিন্তু লিঙ্ক কিভাবে আর্যরা করছে দেখো। দুর্গার কন্যা হচ্ছে মনসা, অবৈধ সন্তান কিভাবে হলো না, কাব্যে এইভাবে লেখা হলো, শিবেরই কন্যা। কিন্তু মনসা সেইভাবে ছিল না। মঞ্চা আম্মা তোমরা সার্চ করবে, দেখতে পাবে দক্ষিণ ভারতের একজন দেবী, সর্পদেবী মঞ্চা আম্মা। সে দুর্গার সঙ্গে কোনো লিঙ্কই নেই। তাহলে আর্যরা এগুলোকে লিঙ্ক করে দিয়েছিল। তো এইভাবে লিঙ্ক করার পরে পরবর্তী প্রজন্ম আর শিকড়ে যাচ্ছে না, পরবর্তী প্রজন্ম ভেবেই নিচ্ছে, অনার্য হলেও ভেবে নিচ্ছে যে দেবী চণ্ডী দুর্গা এগুলোর সঙ্গে, এগুলো আসলেই ওই শাস্ত্রের যা কিছু আছে সেগুলোর সঙ্গে, বা তোমার পৌরাণিক যে কাহিনীগুলো রয়েছে আর্যদের সেগুলোর সঙ্গে মিলিয়ে যাচ্ছে। তো এগুলোকে যখন ডিটেলসে পড়া হয় তখন বোঝা যায় যে অনার্যদের আলাদা, কিন্তু তাদের সংস্কৃতি আলাদা, তাদের দেবদেবী সব কিছুই আছে, মূলত প্রকৃতির থেকে সব কিছু এসেছে তাদের। তারপরে এইগুলো পরবর্তীকালে বিভিন্ন পরিবর্তন এসেছে। তো এখন আর সমাজে কোনটা আর্য কোনটা অনার্য, কার কোনটা ফেস্টিভ্যাল, কার কোনটা সংস্কৃতি, সব ঘেঁটে ঘ হয়ে গেছে এখন। মানুষ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব মিলে মিশে একাকার, কে কখন কি করছে বোঝা মুশকিল। তবুও মানুষ এগুলোকে পড়ে। তারপরে কিছু কিছু ভালো ইউটিউব বা সোশ্যাল মিডিয়াতে কিছু চ্যানেল আছে যেগুলোতে নিখুঁত কথাগুলো বলা হয়। নৃসিংহ ভাদুড়ী বা এরকম নামে একটা একজন মানুষ আছেন, চেনো? হ্যাঁ আছে। ওনার ইয়েগুলো শুনবে, একদম সেই মানে প্রমাণ দিয়ে দিয়ে উনি একদম সব কিছু বলেন। তো ওইরকম বয়স্ক মানুষ কোথায় আছে যে এই ধরনের আলোচনা করবে? এখন যে রাজনীতির যুগে এইসব মানুষ অত জানতে চায় না। কোনো ফেস্টিভ্যাল হলেই হলো, ভেতরে কি আছে জানার দরকার নেই। হোলিকা দহন এদিকে হচ্ছে, আর্য সমাজ এখানে আনন্দ করছে, কিন্তু অনার্য সমাজ যারা একদম জানে সব ঘটনা, তাদের কিন্তু এটা আনন্দ উৎসবের মুহূর্ত নয়। হোলিকা তো রাক্ষসী, কিন্তু ওই রাক্ষসীর পুজো হয়। তো এরকম ব্যাপার অনেক কিছু আছে। তো যাই হোক, ব্যাপার হচ্ছে যে এই রামায়ণের রচনাকাল সম্পর্কে বিভিন্ন মত কিন্তু রয়েছে। রচনাকাল সম্পর্কে আসলে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে, বিতর্কের সৃষ্টি হয়েছে কেন? কারণ প্রামাণ্য কোনো তথ্য সেরকম পাওয়া যায়নি, যতটা আছে সবটাই অনুমান। তখন কি করতে হবে? আমাদের নোট লেখার ক্ষেত্রে কয়েকজনের নাম মনে রাখতে হবে যে তার মতে এটা, যেমন কিথকে মনে রাখতে হবে, ভিন্টারনিৎসকে মনে রাখতে হবে, আর ওয়েবার জ্যাকোবি, এই তিনজনের মত নিয়ে আলোচনা করতে পারো। দেখবেন নোট যদি দিয়েছি, এটা রচনাকাল নিয়ে নোট দেওয়া আছে কি? হ্যাঁ দিয়েছি। হুম। আচ্ছা, আমি কটা নোট দিয়েছি সংস্কৃত সাহিত্য থেকে? 4-5টা দেওয়া হয়েছে। রামায়ণের বিষয়বস্তু সম্পর্কে সংক্ষেপে আলোচনা করুন। হুম আর হচ্ছে রামায়ণ ও মহাভারতের পর্যাপ্তর্য বিচার করুন। হুম। আর হচ্ছে রামায়ণের রচনাকাল সম্পর্কে ধারণা দিন। তারপরে দিয়েছেন সংস্কৃত সাহিত্যে কবি জয়দেবের লিখিত বর্ণনা। এই কটাই দিয়েছে। সমাজ সাহিত্যে রামায়ণের প্রভাবে এরকম কোনো নোট দেওয়া আছে? না নেই। আচ্ছা ঠিক আছে, ওটা আলোচনা করবো আজকে। তো রচনাকাল সম্পর্কে কি বললাম, যে জ্যাকোবি এবং ম্যাকডোনাল্ড এনারা কি বলছেন, প্রাক বৌদ্ধ যুগে এর রচনা। প্রাক বৌদ্ধ যুগে, আচ্ছা গৌতম বুদ্ধর যুগ বলতে তার ক্ষেত্রে তো জন্মসাল যেটা বা জন্মের সময়কাল যেটা, সেটা আনুমানিক ধরা হয়। আচ্ছা, আমরা কোন শতক বলবো গৌতম বুদ্ধের সময়কাল? 525 খ্রিস্টপূর্বাব্দ আনুমানিক। হ্যাঁ, খ্রিস্টপূর্ব ষষ্ঠ ধরবো আমরা না, ষষ্ঠ শতক। 566-60 এরকম, মানে 500টা ধরতে হবে, ঠিক আছে, খ্রিস্টপূর্ব। তো তাহলে তার আগের রচনা বলা হচ্ছে, তাহলে এখানে 800 থেকে 500 খ্রিস্টপূর্বাব্দের রচনা বলা হচ্ছে প্রাক বৌদ্ধ যুগে। 800 থেকে 500, এটা আরও কারো ডাউট লাগছে না যে 800 থেকে 500 কেন লেখা আছে? কারো ডাউট আছে কি? 500 থেকে তো 800 লিখতে পারি, কিন্তু 800 থেকে 500 কেন লিখছি? ওই যে খ্রিস্টপূর্বাব্দ পূর্বাব্দে না কি হ্যাঁ, পরে থেকে
হ্যাঁ হ্যাঁ, ওই জন্যে এটা যদি কারো ডাউট থাকে তাহলে ক্লিয়ার করে নিও, কারণ দেখো যীশু খ্রিস্টের জন্ম সেখান থেকে ধরতে হবে দুই সাইডটা, খ্রিস্ট তোমার পূর্ব আর মানে খ্রিস্টাব্দ যীশু খ্রিস্টের পরে। আগে যত যাব তত কি হচ্ছে না তোমার এইভাবেই লিখতে হবে, যীশু খ্রিস্টের জন্মের 1 বছর আগে, 2 বছর আগে, তাহলে খেয়াল করে দেখো যত প্রাচীন তত ওইদিকের সংখ্যাগুলো মানে বেশি সংখ্যাটা আগে আমাকে লিখতে হবে। 800 থেকে 500 খ্রিস্টপূর্বাব্দের রচনা বলছেন জ্যাকবি ও ম্যাকডোনাল্ড, অর্থাৎ প্রাক বৌদ্ধ যুগে রচিত হয়েছে রামায়ণ। এটার জন্য তারা বিভিন্ন যুক্তি দিয়েছেন। আর কিথ বলছেন যে এর রচনাকাল হচ্ছে পানিনির পর, খ্রিস্টপূর্ব 4র্থ শতক। তাহলে পানিনি কে ছিলেন বলতে পারবে কেউ? পানিনি, ব্যাকরণবিদ, সংস্কৃতের ব্যাকরণবিদ, অষ্টম থেকে হ্যাঁ তোমাদের সেকেন্ড ইয়ারে আলোচনাতে ছিল না, কোথাও তো ছিল মনে হচ্ছে। পানিনির সময়কাল হচ্ছে আমরা সেকেন্ড ইয়ারে এটা ফার্স্ট ইয়ারে ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাষা বিজ্ঞান ইতিহাস, হুম, ওখানে যখন দেখলাম যে আর্য ভাষায় রূপান্তরিত হয়ে সংস্কৃত ভাষায় ছিল, তারপরে তার দুটো শাখা ছিল, একটা তত্ত্ব আর একটা লেখ্য শাখা নাই, সংস্কৃত ভাষার রূপ নিয়েছিল এবং সেটাকে সংস্কার করেছিলেন পাণিনি তার অষ্টাধ্যায়ী ব্যাকরণ, হ্যাঁ, গ্রন্থ। হুম হুম। তো পানিনির সময়কালটা ধরা হয় আনুমানিক ওই 400 থেকে 350 খ্রিস্টপূর্বাব্দ। তাহলে কি বলা হচ্ছে না এখানে কিথ সাহেব বলছেন কি যে পানিনির পর খ্রিস্টপূর্ব 4র্থ শতকে। আর ভিন্টারনিটস এবং বুল্ক তারা বলছেন খ্রিস্টীয় 3য় শতকে, খ্রিস্টীয় নয় সরি খ্রিস্টপূর্ব 3য় শতকে। সবার মত খ্রিস্টপূর্বই, কিন্তু কেউ বলছেন প্রাক বুদ্ধ, কেউ বলছে বুদ্ধদেবের পরেই, কেউ বলছেন পানিনির আগে, কেউ বলছেন পানিনির পরে। ওয়েবার জ্যাকবি তাদের যুক্তিগুলো অনেকগুলো দেখবে একসঙ্গে দেওয়া আছে, তারাও বলছেন যে প্রাক বৌদ্ধ যুগেই রচিত হয়েছে। তার জন্য তারা বেশ কিছু যুক্তি দিয়েছেন যে পাটলিপুত্র নগরীর কথা রামায়ণে উল্লেখ কিন্তু নেই, যে পাটলিপুত্রের সময়কাল হচ্ছে খ্রিস্টপূর্ব 380 অব্দ, তাহলে তার থেকেও আগে হচ্ছে রামায়ণের রচনাকাল। বৌদ্ধ যুগে অযোধ্যার নাম ছিল সাকেত, রামায়ণে অযোধ্যায় আছে, তাহলে বৌদ্ধ যুগের পূর্বেই রচনা। এইভাবে বিভিন্ন যুক্তি আছে যেগুলো কিন্তু গ্রন্থ নির্ভর, তারাও বিভিন্ন গ্রন্থের ইয়ে নিয়েছেন, সাহায্য নিয়েছেন। মিথিলা বিশালা দুটি পৃথক নগরী ছিল রামায়ণে, কিন্তু বৌদ্ধ যুগে দেখা যাচ্ছে দুটো নগরী মিলেমিশে একটা নাম হয়েছে বৈশালী। তো তাহলে এটা এখানেও বোঝা যাচ্ছে প্রাক বৌদ্ধ যুগের রচিত। তাহলে সব কিছু মিলে মানে ধরা হচ্ছে যে খ্রিস্টপূর্ব মানে সমস্ত সমালোচকের মত নিয়ে আর যেটা শেষ লেখা হচ্ছে মানে রামায়ণের রচনার কি বলবো যে প্রক্ষিপ্তগুলো তো পরপর তো কি বললাম যে যুক্ত হতেই থাকছে কিছু না কিছু ঘটনা। মহাভারতের ক্ষেত্রে সব থেকে বেশি যুক্ত হয়েছে, রামায়ণের ক্ষেত্রে ততটা নয়। তো শেষ যেটা ধরা হচ্ছে এখন যে রামায়ণটা আমরা পাচ্ছি পুরো বর্তমান যে সংস্করণ, সেটাকে ধরা হচ্ছে সেই সময় যতটা লেখা হয়েছিল সেটা হচ্ছে খ্রিস্টপূর্ব 5ম শতক, খ্রিস্টপূর্ব 5ম শতক। সমস্ত সমালোচকের মত নিয়ে এটা অনুমান করা হয়। হ্যাঁ, এবার সমাজ ও সাহিত্যে রামায়ণের প্রভাব। সমাজ এবং সাহিত্যে দুটো কিন্তু মানে আলাদা নোট হবে তোমাদের যদি পরীক্ষায় আসে, তো দুটো আলাদা পয়েন্ট করে তোমাদের লিখতে হবে। এটা নোটটা দিইনি আমি, তোমাদের নোট দিয়ে দেবো তাহলে। এবারে ব্যাপার হচ্ছে সাহিত্যে রামায়ণের প্রভাব, এটা আলাদা করে তোমাদের তো পড়তেই হবে, অনেকগুলো টপিক আছে, একটা অ্যান্সার হবে না। তাহলে সমাজ ও সাহিত্যে রামায়ণের প্রভাব প্রথমত হচ্ছে তোমার এই যে কাব্যটা রামায়ণ একটা মানে একদিকে ধর্মশাস্ত্র আর একদিকে সাহিত্যের দিক থেকে আমরা বলবো এটাকে মহাকাব্য। তো বাল্মীকি যিনি রামায়ণের রচয়িতা তিনি একটা কথা বলেছেন আদিকাণ্ডে, কামার্থ গুণ সংযুক্তং ধর্মার্থ গুণ বিস্তরম সমুদ্রমিব রত্নাঢ্যং সর্বশ্রুতি মনোহরম। তো এটার অর্থটা কি? এক মিনিট। কামার্থ গুণং সংযুক্তং,
ধর্মার্থ গুণ বিস্তরম সমুদ্রমিব রত্নাঢ্যং সর্বশ্রুতি মনোহরম। তো মানে এটার মধ্যে কি আছে তোমার কামার্থ গুণ। আচ্ছা, সংস্কৃতে যে সমাসবদ্ধ ইয়েগুলো থাকে না তোমার পদগুলো, সেগুলোকে যদি তোমার ভাঙো দেখবে, বাংলা তো সংস্কৃত ভাষা থেকে এসেছে, যদিও কথ্য থেকে এসেছে, কিন্তু কিছুটা কিছুটা কিন্তু বোঝা যায় যে কি বলতে চাওয়া হচ্ছে। এই যে তোমার এখানে বলা হচ্ছে তোমার কামার্থ গুণ সংযুক্ত ধর্মার্থ গুণ বিস্তরণ, ধর্ম অর্থ কাম এবং মোক্ষরূপ এই সব কিছু, এই সব রত্নের আধার হচ্ছে রামায়ণ। ধর্ম অর্থ কাম এবং মোক্ষরূপ রত্নের আধার হচ্ছে রামায়ণ। আরেকটা বলা হচ্ছে না সমুদ্র মিম রত্নাঢ্যং সর্বশ্রুতি মনোহরম, অর্থাৎ সর্বজনের শ্রুতি মনোহর এই কাব্যটি সমুদ্রের মতো। অর্থাৎ কি সংস্কৃতের যে শ্লোকগুলো থাকে না, যেটা পরের কথা থাকে শ্লোকের, সেইটা আগে চলে আসে, আর আগের যে কথাগুলো আছে সেগুলো পরে চলে আসে বাংলাতে যখন আমরা কনভার্ট করব। তাহলে কথাটা হবে যে সর্বজনের শ্রুতি মনোহর এই কাব্যটি সমুদ্রের মতো, ধর্ম অর্থ কাম ও মোক্ষরূপ রত্নের আধার। বাল্মীকি মুনি এটা নিজেই বলেছেন আদিকাণ্ডে রামায়ণ সম্পর্কে। তাহলে এখানে আমরা বুঝতে পারছি যে সমাজ জীবন, রাষ্ট্রজীবন, ধর্মজীবন তিনটেকেই কিন্তু প্রভাবিত করছে এই রামায়ণ। আর পদ্মপুরাণ গ্রন্থের নাম শুনেছো তোমরা, তো রামায়ণের বৈশিষ্ট্য সম্পর্কে পদ্মপুরাণ গ্রন্থেও কিন্তু একটা কথা বলা হয়েছে, চরিতং রঘুনাথস্য শতকোটি সুবিস্তরম যেসাং বই যাদৃশী বুদ্ধিস্তে বদন্তেব তাদৃশীম। এইরকম বিভিন্ন মানে শ্লোক আছে, যে শ্লোকগুলোর মধ্যে একটা শ্লোক কোনো একটা তোমাকে ব্যবহার করতে হবে, সমাজ সাহিত্যে রামায়ণের প্রভাবের ক্ষেত্রে ভূমিকাতে লিখতে হবে। আমি নোটে দিলে তোমাদের প্রথম শ্লোকটা দিয়ে দেবো, যেটা বাল্মীকি নিজেই রামায়ণ সম্পর্কে যে কথাটা বলেছেন। শ্লোকগুলো পারলে মনে রাখবে, নইলে বাংলাটা অন্তত লিখবে যে বাল্মীকি বলছেন যে সর্বজনের শ্রুতি মনোহর এই কাব্যটি সমুদ্রের মতো, ধর্ম অর্থ কাম এবং মোক্ষরূপ রত্নের আধার। এটা অন্তত লিখবে শ্লোকটা যদি লিখতে না পারো। তারপরে লিখতে হবে তোমার শুধু তোমার সাহিত্যই নয়, সমাজ জীবন, রাষ্ট্রজীবন, ধর্মজীবন সব কিছুকেই কিন্তু প্রভাবিত করছে এই রামায়ণ। আর একটা তোমার সেই কালজয়ী একটা গ্রন্থ আমরা বলতে পারি। এখানে প্রতিটা হ্যাঁ, প্রথমে সমাজ জীবনটা মানে ইয়েটা সমাজে প্রভাবটা কতটা পড়ছে সেটা আলোচনা করব। আচ্ছা, দু একজন তো এখানে আশা করি বলতে পারবে যে রামায়ণ আমাদের সমাজকে কতটা প্রভাবিত করে। আলোচনা করলে বিষয়টা আরও সহজ সরল হয়ে যায়, জানা আছে কম বেশি সবার আশা করি। আমাদের সমাজকে রামায়ণ কতটা প্রভাবিত করছে, সোমনাথ বাবু বলুন। ভালো একটা কমেডি শুনতাম উনি রামায়ণ থেকে তেমনভাবে বিশ্লেষণ করেছেন। তো আচ্ছা। বেশ কিছু বৈজ্ঞানিক তত্ত্ব দিয়ে বিশ্লেষণ করেছেন। এই যে আমরা বগলের থার্মোমিটার, হুম। থার্মোমিটার যুক্তি হিসেবে দেখিয়েছিলেন যে হনুমান যখন বন্ধুবান্ধব পর্বত নিয়ে আসছে তখন সূর্য প্রায় উঠে যাচ্ছে। সূর্য উঠে গেলে তো লক্ষ্মণকে বাঁচাতে পারবে না, তাই ও ওই সূর্যকে বগল ধারণ করে। যত গরম তো বগলই, ওই কারণে থার্মোমিটার বগলে। আপনি যদি নবরামায়ণ পড়েন মানব হুম। বন্দ্যোপাধ্যায়, হুম। তাহলে মিনিমাম আধ ঘন্টা আপনি হাসতেই পারবেন। দারুণ। এটা মজা করলাম আসলে। হুম।
হুম অবাক করার বিষয়। বদরুদ্দোজা হুম এত বংশ তালিকা, হুম রামায়ণ শেষ হতে শেষ অবধি তো শেষ হচ্ছে না, রামের পরে কত যুগ চলে গেছে। হুম সত্যি আশ্চর্যজনক বিষয়। যেটুকু আমরা তোমাদেরকে বললাম। হুম হুম। আচ্ছা, তো হ্যাঁ, সমাজকে কিভাবে প্রভাবিত করছে এখন, আমি ভিতরে তো যাচ্ছি, তার আগে তো মানে কি বলবো, সমাজের দিন দিন বলবো কমেনি, বরং বেড়েই চলছে প্রভাবটা। আজকে আমি রাজনৈতিক ক্ষেত্রটা বাদ দিচ্ছি, যে রামনবমীর বিষয়টা আগে কিন্তু এতটা ছিল না। ছুটির বিষয় থেকে শুরু করে আমরা যখন স্কুল যেতাম সেই সময় এই দুটো জিনিস আমি দেখেছি, ছট পুজো আর রামনবমী, এইগুলোর গুরুত্বই ছিল না বেঙ্গলে। বাংলাতে কোনোই গুরুত্ব ছিল না। ছট পুজো গোনাগুনতি হয়তো কোনো একটা এলাকায়, গ্রামে গঞ্জে একজন হয়তো করছে নন বেঙ্গলি। এখনকার দিনে বাঙালিরাও সম্পৃক্ত হয়ে গেছে ছট পুজোর সাথে, সেরকম রামনবমীটাও এখন বিশাল আড়ম্বর সহকারে কিন্তু করা হয়। তো খেয়াল করে দেখো, এই যে রামনবমীটা পালন হচ্ছে কোথা থেকে হচ্ছে, মূল উপাদান উৎস ভূমিটা কোথায় হচ্ছে, রামায়ণ হচ্ছে। সে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক বা যেভাবেই হোক, মূল তো একটা পুঁথি, মূল তো একটা গ্রন্থ। সেই বাল্মীকি লেখা রামায়ণ, সেটা বিভিন্নভাবে প্রচারিত হয়েছে। প্রথম যুগে যদি কথা বলি আমি, এটা মানে অনুবাদ হয়েছে। সেই তুলসীদাস করছেন হিন্দিতে, বাংলাতে করছেন কৃত্তিবাস। তো এইভাবে সাউথ দিকেও বিভিন্ন লেখক আছেন, সেগুলো আমি পরে বলছি কারা কারা অনুবাদ করেছেন। তো এইভাবে অনুদিত হয়ে হয়ে সবার মধ্যে সেটা ছড়িয়ে গেছে। এবার লোকমুখেও প্রচারিত হয়েছে আগে। এখনকার দিনে সোশ্যাল মিডিয়া একটা প্ল্যাটফর্ম বা মাধ্যম হয়ে গেছে ভালো, যেখানে তো আরও বেশি বেশি করে ছড়াচ্ছে আগের থেকে। মানে মধ্যযুগের থেকে আধুনিক যুগে আরও বেশি প্ল্যাটফর্মটা আরও যখন যখন পেয়ে গেছে, তখন সেটা আরও বেশি ছড়াচ্ছে। ফলে এটা কিন্তু মানে প্রভাবটাকে তো আরও স্বীকার করা যাচ্ছে না। এবারে হ্যাঁ, নেওয়ার মতো কি আছে আমাদের, এটাকে আর আমি ধর্মীয় গ্রন্থে রাখছি না, যে ধর্মগ্রন্থ বলে জাস্ট একটা ধর্মের কোনো ব্যাপার, সেই গণ্ডি ছাড়িয়ে মানুষের সমস্ত ধর্মের মানুষের কাছে নেওয়ার কি আছে এখানে। দেখো, এক একটা ক্যারেক্টার থেকে এক একটা বিষয় নেওয়া যাবে। সীতা ক্যারেক্টারটা যদি আলোচনা করা হয় শুরু থেকে শেষ পর্যন্ত, মানে সুখের থেকে তার জীবনে দুঃখই ছিল, কিন্তু তার চরিত্রে একটা বড় বৈশিষ্ট্য ছিল না, আহ, মানে সতী সাধ্বী বলা হয় না, সতী সাবিত্রী সীতাকে বলা হয়। একটা সেই সংযমী চরিত্রও তো বলা চলে, এত যে কষ্টর মধ্যে যে নিজেকে করে রাখা। হ্যাঁ, অবশ্যই। তার সেই সতী সাধ্যি, মানে পতিগত প্রাণা, সে তার ধৈর্য, তার পাতিব্রতের মহিমা, ঠিক আছে? তো সেই রমণীকুলকে আমাদের এখনও মানে সেই একটা গৃহলক্ষ্মী হওয়ার যেটাকে বলা হয় অনুপ্রেরণা যোগায়। যদিও গৃহলক্ষ্মী শব্দটা এখন বিভিন্নভাবে প্রয়োগ করা হয়, তবে সীতাকে সেই আদর্শেই রাখা হয় এবং মানুষ সেইভাবেই কিন্তু সেই চরিত্রটাকে নেয়। খেয়াল করে দেখো, একটু আগে আমি বললাম না যে রামানন্দ সাগর আছে বা আরও অনেক যে সিরিয়ালগুলো চলতো, রামায়ণ যেটা, সেই রামায়ণে যে ক্যারেক্টারগুলো অভিনয় করেছিল অরুণ গোবিন্দ আর ওই দীপিকা, তাদেরকে মানুষ ভগবান রাস্তায় দেখলে প্রণাম করতো। আর দীপিকার আগের মানে সেই মডেলিংয়ের কেরিয়ারটা যদি দেখো, তাহলে বুঝতে পারবে যে দীপিকা আগে কেমন রোল প্লে করতো। মানে একদম সে ওয়েস্টার্ন ড্রেস পরতো, সেই কালচারই ছিল দীপিকা। যেদিন থেকে রামায়ণ নিয়েছে, সেই নারীটাকেই সবাই হাত জোড় করে প্রণাম করছে, বয়স্ক মানুষরা রাস্তায় দেখলে। মানে এত উজ্জ্বলভাবে অ্যাক্টিংটা করেছিলেন। তাহলে রামায়ণটা কতটা প্রভাব ফেলেছে, যে যারা অভিনয় করেছে সেই ক্যারেক্টারগুলো, তারাও মানে সেই ভগবান স্বরূপ তাদেরকেও মানুষ মানে পূজা করছে, তাকেই সীতা ভাবতে শুরু করে দিয়েছে। তো ব্যাপারটা হচ্ছে তাহলে সেই সীতার চরিত্রটা, সেটা কতটা এখনও মানুষকে অনুপ্রেরণা যোগাচ্ছে। লক্ষণ চরিত্র যদি আলোচনা করা হয়, তাহলে লক্ষণের কোন বৈশিষ্ট্য সব থেকে বড়, যেটা এখনো মানুষকে, আদর্শ ভাই। হ্যাঁ, ভাতৃভক্তি। হ্যাঁ, সেটা ভরতের ক্ষেত্রেও প্রযোজ্য। ভরতের তো সেই আত্মত্যাগ আছে, ভাতৃভক্তি প্লাস আত্মত্যাগ। রাজ সিংহাসনটা নিলই না ভরত। তাহলে এই যুগে আমরা দাঁড়িয়ে আমরা তো বলতেই পারি যে রাম, ওই লক্ষণ আর ভরতের মতো ভাই হতে হয়। যদিও এই যুগে মানে রেয়ার, পাওয়া যায় না, কিন্তু উদাহরণ তো আমরা দিতে পারি, সেই দৃষ্টান্ত তো আমরা নিতে পারি এখনো। মানে হ্যাঁ, সীতার প্রতিবাদী সত্তাটাও আছে। ওই শেষে গিয়ে যে পরীক্ষা কতবার দেবে, যেদিন লাস্টে মানে উনি পাতালে প্রবেশ করলেন, হ্যাঁ, সেই হ্যাঁ, রামায়ণে মেন কারণ তো সেদিন ও যদি ওই ওনার হরিদাস অবতার হয়ে না চিৎকার করতো, তাহলে তো রামায়ণটাও হতো না লেখা। অবশ্যই। লিখতে তো হবে।
কিছু তো একটা রিজন আছে, এখন জি বাংলা যে সিরিয়ালগুলো আছে একটা উটকো কারণ দিয়ে সিরিয়ালটাকে বানিয়ে দেয়, কিছু তো কারণ দিতেই হবে, তাছাড়া সিরিয়ালটা কি করে হবে? সন্ধে 6টার পর থেকে জি বাংলায় যা সিরিয়াল চলে না, আচ্ছা যাই হোক, তো এই সেই। নবিশ ওনার হ্যাঁ, ওই ওইটা বিভিন্ন কাব্যে বিভিন্নভাবে বর্ণনা করেছে, আমি দেখেছি। মানে ওই ওই যা চাওয়ার জায়গাটা, কেউ কেউ কোনো কোনো কাব্যে দেওয়া আছে যে হরিণের চামড়াটা দিয়ে আসন বানাবো, এরকমও বলেছিল। তো ব্যাপার হচ্ছে কোনো জায়গায় ওই যে নৃসিংহ ভাদুড়ির কথা বলছিলাম না, উনি তো এগুলো যুক্তি দিয়ে দিয়ে আলোচনা করেন তখন তো গয়নার অভাবও ছিল না, গয়না ছিল হুম। প্রচুর। তা বড় গয়না দিচ্ছিল লোক। আসলে একটা রিজন তৈরি করতে হবে, একটা কারণ তৈরি করতে হবে, তো যুক্তি না থাকলে তো হবে না। যাই হোক, তাহলে লক্ষণের ভ্রাতৃভক্তি আমরা দেখছি, ভরতের ভ্রাতৃভক্তি দেখছি, আত্মত্যাগ দেখছি ভরতের। হনুমান ক্যারেক্টারটাকে যদি নেওয়া হয়, তাহলে সেই হনুমানের কি কি দেখতে পাবো, তার চরিত্রের বৈশিষ্ট্য যেগুলো মানুষকে প্রভাবিত করছে। মানে প্রভু ভক্ত। হ্যাঁ, সেবাপরায়ণতাটা তার সব থেকে বড় বৈশিষ্ট্য। রামভক্ত হনুমান, এই কথাটা তো একটা সেই প্রবাদের মতো। আমরা কেউ যদি মানে সে মানে কোনো বন্ধু হয়, দুই বন্ধুর মধ্যে একটা ছোট হয়, সেই ছোটটাকেই হনুমানের সঙ্গে তুলনা করে দিই, রামভক্ত হনুমান। আর আর কোনো দাদার থেকে মানে ভাইয়ের যদি সেই স্নেহ থাকে, তাহলে সেই ভাইকে আমরা লক্ষণ ভরতের সঙ্গে তুলনা করি। অর্থাৎ কি, সেগুলো আমাদেরকে অনুপ্রেরণা যোগাচ্ছে এবং আমাদের মানে জনজীবনে একটা নৈতিক প্রেরণা কিন্তু যোগাচ্ছে। তো এই গুণাবলীগুলোর জন্য, তাদের চারিত্রিক গুণাবলীগুলোর জন্য। এবার রাম চরিত্রের কথা। হ্যাঁ। লক্ষণ বোকা ছিল আর ভরত শাস্ত্রী। লক্ষণ দাদার সঙ্গে পাঞ্জাবি যোগাযোগ করতে চাইতো না। ভরত কি করলো, দাদার পাঞ্জাবি করতে রাজি হলো। ওকে প্র্যাকটিক্যালি মানে জনতাকে ইয়ে করলো যে দেখো দাদার খরচ আমি দেখছি, আমি জানি তো খুব খাটায়, তুমি একটু দেখে নাও, দিন চালাতে হবে। ইয়ে পড়বেন লক্ষণের প্রতি শূর্পণখা, সিসিপিজি 11 পেপারে আপনাদের ইয়ে আছে, পত্রকাব্য মাইকেল মধুসূদন দত্তের, ওখানে এই বিষয়গুলো আরও ডিটেলসে আলোচনা হবে। ওখানে শূর্পণখা লক্ষণকে চিঠি লিখছে তার গুণ প্রশংসা করে, তো সেখানে শূর্পণখা রাক্ষসী নয়, একজন সে প্রেমবতী, একজন যুবতী, একজন নারী। বেশ ভালো লাগবে কাব্যটা পড়তে। তো যাই হোক, ওখানে আরও ডিটেলস এগুলো আলোচনা হবে। তো এখানে রামের চরিত্রে আমরা কি দেখতে পাচ্ছি, রামের বীরত্ব, তার মহত্ব, তারপরে তোমার আদর্শবান পুরুষ। হ্যাঁ, তারপরে ব্যাপার হচ্ছে যে এই যে রাম রাজ্য গড়ার যে ভাবটা আছে না, তোমার রাজনৈতিক নেতৃবৃন্দ রামায়ণ থেকেই লাভ করেছেন। এখন যে ইয়েগুলো তৈরি হচ্ছে, এই যে রাম মন্দির থেকে শুরু করে যা কিছু কোথা থেকে এলো, সব তো রামায়ণ দ্বারাই প্রভাবিত হয়েছে। হুম। এবারে মানুষ কিভাবে নিচ্ছে সেটাও একটা ব্যাপার আছে। হ্যাঁ, যদি পড়ে সেইভাবে নেয় সেই বিষয়গুলোকে, তাহলে জনজীবনে মানে কল্যাণকর ভূমিকা নেবে। এবারে মানুষ যদি সেটাকে অন্যভাবে এই যে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে, সেটা একটা আলাদা ব্যাপার। যাই হোক, ওগুলো আলোচনার বিষয়। তবে সমাজটাতে এভাবে প্রভাবিত হচ্ছে, আমরা উঠতে বসতে খেতে দিতে সব কিন্তু শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি যে কতটা প্রভাব ফেলেছে একটা গ্রন্থ। খেয়াল করে দেখো। হ্যাঁ, আরেকটা জিনিসও আছে, রাবণের ক্যারেক্টারটা। রাবণ কিন্তু প্রচন্ড জ্ঞানী ছিল, কিন্তু অহংকার যে পতন হয় সেটাই রাবণের ক্যারেক্টারের মাধ্যমে দেখিয়েছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। প্রচন্ড জ্ঞানী, 10টা মাথা মানে 10 মাথার সমান জ্ঞান তার মাথায় ছিল, কিন্তু হ্যাঁ, সে বলা হয়তো রামের কাছে পরাজিত হলো কারণ অহংকারী ছিল। ওই প্রবাদটা আছে না যে অহংকারের জন্য সোনার লঙ্কা পুড়ে ছারখার হয়ে গেছে, এরকম বলা হয় অনেককে। তুলনা দেওয়া হয় না, ওই কথাটাই বলা হয়। এবারে হচ্ছে এটা সমাজের কথা বললাম, সমাজের যখন মানে প্রভাব লিখবে তখন চরিত্রগুলো ধরে ধরে আলোচনা করবে কতটা প্রভাব ফেলছে আমাদের সমাজে। আর সাহিত্যের কথা যখন বলবে যে সাহিত্যে কতটা প্রভাব ফেলছে সেই রামায়ণ, বাল্মীকি রামায়ণ, তখন কিভাবে মানে কয়েকটা ভাগ করে নেবে, সংস্কৃত সাহিত্য, ধর্মশাস্ত্র আর অন্যান্য বলে, মানে অন্যান্য ভাষাভাষী। তারপর তো বাংলাতে তো আসতেই হবে, যেহেতু বাংলা অনার্সের পেপার। তো এইগুলো বিষয়গুলো জেনে রাখাটা ভালো। ধরো সাহিত্যের কথা যদি বলি, রামায়ণের যে প্রভাব পৌরাণিক যুগ থেকেই কিন্তু চলে আসছে বর্তমান কাল পর্যন্ত। পৌরাণিক যুগের কথা যখন বলছি, প্রাচীনকালে, তখন তো সংস্কৃত, যখন বাংলা ভাষার জন্ম হয়নি। আচ্ছা, বাংলা ভাষার জন্ম কোন শতাব্দীতে বলো তো কেউ? বাংলা ভাষার জন্ম কোন শতাব্দীতে? বাংলা ভাষার জন্ম কোন শতাব্দীতে? ঊনবিংশ কেন হবে? আমরা তো স্যার ইয়েকে বলতে পারছি, চর্যাপদকে ধরে বলতে হবে চর্যাপদ। না? হুম। চর্যাপদ তো হলে সপ্তম শতক,
ডক্টর সুকুমার সেন তার যদি ধরা হয় তাহলে দশম থেকে দ্বাদশ শতাব্দী ধরতে হবে চর্যাপদের রচনাকাল, আর ওটাকে বেস করে আমরা সময়টা ধরি। এবারে ভাষা আর লিখিত, ভাষাটা কিছুটা আগে হবে, লেখার বিষয়টা তো পরে হবে। তো ব্যাপার হচ্ছে ওই রকমই 900 সাল ধরতে হবে, 900 খ্রিস্টাব্দ। হ্যাঁ, এবারে ডক্টর শহীদুল্লাহ আছেন, আরও অনেকে আছেন, তাদের কিন্তু আবার মতামত কি আছে, আগে আছে, ওই যেটা সোমনাথবাবু বললেন সপ্তম বলছেন, সপ্তমও অনেকে বলেছেন। কিন্তু আমাদেরকে ওই সুনীতি কুমার চট্টোপাধ্যায়, ডক্টর সুকুমার সেন এনাদের যদি নিয়ে চলতে হয় তাহলে দশম থেকে দ্বাদশ আমাদেরকে বলতে হবে, মানে 900 থেকে 1100 এরকম একটা খ্রিস্টাব্দ, ঠিক আছে, খ্রিস্টাব্দ। তাহলে 900 থেকে 1100, যদি আমি 500 বছরের কথা বলি, 500 খ্রিস্টাব্দ, তাহলে তখন কি ভাষা ছিল, বাংলা ভাষা কোন জায়গায় কোন স্তরে ছিল? খেয়াল করে দেখবে ভাষা বংশতে আছে, ওর উপরে প্রাকৃত, অপভ্রংশ, অবহট, তার উপরে আরও যদি যাবে তাহলে সেই আর্য ভাষার, নব্যভারতীয় আর্য ভাষা সেখান থেকে কীভাবে ধাপে ধাপে আসছে সেই বিষয়গুলো দেখতে পাবে। অর্থাৎ কি, ভাষাগুলো একটা সময় একটাই হয়তো ছিল, সেই ভাষা বিস্তার লাভ করেছে বৈশিষ্ট্যের নিরিখে, মানে এক একটা মৌলিক বৈশিষ্ট্য কিছু তৈরি হয়ে গেছে, ফলে সেগুলো মানে একটা থেকে আরেকটা আলাদা হয়ে গেছে। যেমন ইয়েটা তোমার বঙ্গ অসমিয়া বলে যে ভাষাটা ছিল, ওটা থেকেই তো দুটো এসেছে না, আসামের ভাষা অসমিয়া আর একটা বাংলা। খেয়াল করে দেখবে বাংলা আর আসামের ভাষায় কিন্তু মিল আছে, লেখাতেও মিল, লিপিতেও অনেক মিল আছে, দু একটা হয়তো বর্ণ এদিক ওদিক আছে, বাকি অনেকটাই মিল আছে, আমরা বুঝতে পারি। উড়িয়ার যেটা কথ্য ভাষা, উড়িয়া ভাষা, তাতেও বাংলার সঙ্গে মিল আছে, যেহেতু ওটাও এক জায়গা থেকেই আসছে, সেই পশ্চিমী শাখা থেকেই, এই পূর্বী শাখা থেকেই কিন্তু আমরা পাচ্ছি। তো এগুলো কোনো একটা সময়ে আসামের ভাষা, উড়িয়ার ভাষা বা তোমার এই বাংলা ভাষা, এগুলো একটাই ছিল, বা সেই একই জায়গা থেকে খোলস ছেড়ে বেরিয়ে এসেছে। তাহলে এখানে আমরা বাংলা সাহিত্যের আগের কথা বলছি, মানে যখন বাংলা ভাষার জন্ম হয়নি তখনকার কথা যদি বলি, তাহলে সংস্কৃত সাহিত্য, তাহলে সংস্কৃত সাহিত্য তো প্রভাবিত হয়েছে রামায়ণ দ্বারা। রামায়ণ একটা গ্রন্থ, এবং সংস্কৃত সাহিত্যে আরও তো পরবর্তীকালে যারা সাহিত্যিক ছিলেন তারা রামায়ণকে অনুসরণ করে অনেক কিছু লিখেছেন। দেখবে এছাড়াও আমরা দেখতে পাবো, মানে এতটাই জনপ্রিয়তা রামায়ণের যে মহাভারতে অগ্নিপুরাণ, বিষ্ণু পুরাণ, স্কন্দ পুরাণ, পদ্ম পুরাণ বা ভাগবত পুরাণ, যে পুরাণগুলো আছে সেই পুরাণগুলো তো রামায়ণের কিন্তু অনেক আমরা মানে সংক্ষেপে কাহিনীটা পাই, রামায়ণের কাহিনী ওখানে কিন্তু বর্ণিত আছে এইসব পুরাণগুলোতে। পরবর্তীকালে বিভিন্ন উপাদান কিন্তু ব্যবহার করা হয়েছে, রামায়ণের নতুন নতুন কাব্য সৃষ্টি হয়েছে, যেগুলো তোমাদের সিলেবাসে অনেকগুলোই আছে। প্রথমত যদি নাম করতে হয় তাহলে অশ্বঘোষ, অশ্বঘোষ, তারপরে কালিদাস, এনাদের মানে রামায়ণ হচ্ছে প্রধান উপজীব্য বিষয় তাদের কিছু লেখার ক্ষেত্রে। অশ্বঘোষের গ্রন্থের নাম জানো? অশ্বঘোষ, বুদ্ধচরিত, অশ্বঘোষের বুদ্ধচরিত, এগুলো পড়েছো আগে। বুদ্ধচরিত কিন্তু এখানে রামায়ণের গঠনশৈলীটা কিন্তু পাওয়া যায়। আর প্রতিমা নাটক, প্রতিমা নাটক, অভিষেক নাটক, এগুলো কার লেখা বলো তো, দেখি কার মনে আছে, এগুলো এইচএসএর সিলেবাসে কিন্তু আছে। প্রতিমা আর অভিষেক, এই দুটো নাটক কার লেখা? ভাস, আচ্ছা শোনা যাচ্ছে? স্যার ভাষার লেখা। ভাসের লেখা, প্রতিমা নাটক, অভিষেক নাটক। এক মিনিট একটু ওয়েট।
আচ্ছা, শোনা যাচ্ছে? Yes, sir. হুম। হ্যাঁ, তো যেটা আলোচনা করছিলাম, সাহিত্যে রামায়ণের প্রভাব। হ্যাঁ, ভাসের প্রতিমা নাটক বললাম, আর অভিষেক নাটক। কালিদাসের রঘুবংশম, এটা তো তোমাদের সিলেবাসে আছেই, পড়তে হবে। রঘুবংশম হচ্ছে তোমার রামায়ণ অনুসরণেই লেখা। ভবভূতি আছে তোমাদের সিলেবাসে, ভবভূতির মহাবীর চরিত, উত্তর রামচরিত, এই দুটোও কিন্তু রামায়ণের আদলে লেখা বা সেটাকে অনুসরণ করে লেখা। এই দুটো টপিকও তোমাদের সিলেবাসে কিন্তু আছে, ভবভূতির মহাবীর চরিত এবং উত্তর রামচরিত। শুধু এই দুটো নয়, টোটাল পড়তে হবে তোমার ভবভূতিকে। ভট্টির রাবণবধ বা যেটাকে ভট্টি কাব্য বলা হয়, সেটাও কিন্তু রামায়ণের আদলে বা সেটা অনুসরণ করে লেখা। কুমার দাসের জানকী হরণ, মুরারির অনর্ঘ্য রাঘব, ক্ষেমেন্দ্র তার রামায়ণ মঞ্জরি, রাজশেখর বাল রামায়ণ তার একটা নাটক, মুরারির কি বললেন? মুরারির অনর্ঘ্য রাঘব, অনর্ঘ্য রাঘব, ক্ষেমেন্দ্রর হচ্ছে রামায়ণ মঞ্জরি, তারপর রাজশেখরের হচ্ছে তোমার বাল রামায়ণ। এগুলো সংস্কৃতের কথা বলছি আমি সব, কিন্তু মানে সংস্কৃত সাহিত্যের কথা বলছি। সন্ধ্যাকর নন্দী, এটা তো আমি বলবো না, তোমরা নিজেরাই বলবে। সন্ধ্যাকর নন্দী, তার লেখা কি? সন্ধ্যাকর নন্দীর রামচরিত, হ্যাঁ। লক্ষণ সেন হবে। আচ্ছা, তারপর হচ্ছে তোমার হ্যাঁ, জয়দেবের প্রসন্ন রাঘব, আর ভোজ বা ভোজরাজ বলা হয় চম্পু রামায়ণ। চম্পু কাব্য তোমাদের বলেছিলাম না, যে চম্পু কাব্য কাকে বলে, মনে আছে? চম্পু কাব্য, হ্যাঁ, গদ্য এবং পদ্যের সমন্বয়ে লেখা চম্পু কাব্য। তো সেই চম্পু রামায়ণও কিন্তু, হ্যাঁ, এবারে ব্যাপার হচ্ছে, এটা তো গেল সংস্কৃত সাহিত্যের কথা বললাম, যতটা প্রভাব পড়েছে। আর রামায়ণের কাহিনী অবলম্বনে কিন্তু তাহলে কাব্য, নাটক এগুলো ছাড়াও আরও বেশ কিছু ধর্মশাস্ত্র রচিত হয়েছে। যেমন হচ্ছে তোমার আধ্যাত্ম রামায়ণ, যোগ বিশিষ্ট রামায়ণ, এগুলো সংস্কৃত ভাষা ছাড়া অন্যান্য ভাষাতে, যেমন পালি ভাষা বা প্রাকৃত ভাষার কথা যদি বলি, তাতে আমরা দেখতে পাবো পালি ভাষায় রচিত দশরথ জাতক, জাতক কাহিনী যেগুলোকে বলি, দশরথ জাতক, সেটা রামায়ণ অনুসরণে লেখা। প্রাকৃত ভাষায় লেখা প্রবর সেনের সেতুবন্ধ, রাবণ বহ, এই দুটো গ্রন্থ, এগুলো মূলত তোমার মহাকাব্য। এইগুলো সবই রামায়ণ দ্বারা প্রভাবিত। প্রাকৃত ভাষায় লেখা বিমল সুরীর তোমার রচিত পৌম রচিত, এরকম একটা কাব্য, যেটা রামায়ণের আদলেই লেখা। হ্যাঁ, এবারে অন্যান্য ভাষার কথায় আসি। সংস্কৃত ভাষা বা পালি ভাষা, প্রাকৃত ভাষা ছাড়া বাংলা ভাষা আছে, তামিল আছে, তোমার তেলেগু আছে, কন্নড় আছে, হিন্দি ভাষা, সব ভাষায় কিন্তু রামায়ণ অনূদিত হয়েছে। বাংলা ভাষার কথা যদি প্রথমে বলা হয়, আচ্ছা, বাংলা ভাষায় এটা তো তোমরা নিজেরাই বলতে পারবে, বাংলা ভাষায় রামায়ণের অনুবাদ কে কে করেছেন? একটা তোমাদের গত বছর সিলেবাসে ছিল। ওই যে রাম পাঁচালী, আর একটা হচ্ছে আপনি বলেছিলেন চন্দ্রাবতী, ওই বাংলায় প্রথম মহিলা। হুম, চন্দ্রাবতী রামায়ণ। হ্যাঁ, এবারে আরও অনেকে কিন্তু রামায়ণের অনুবাদ করেছেন। মূলত আমরা যদি মানে আলোচনা করি, সেগুলো দেখবে মানে সম্পূর্ণ না রামায়ণ যেটা, সেটা মানে অনুবাদ করার ক্ষমতা একমাত্র কৃত্তিবাস ওঝা দেখিয়েছেন বাংলাতে। আর বাকিরা যেটা করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু সেই মানে যেটা অখণ্ড বলবো, সেই বিষয়টা কিন্তু আমরা দেখতে পাই না। তো শ্রেষ্ঠ যদি মানে কৃতিত্ব দেওয়া হয় শ্রেষ্ঠত্বে, তাহলে সেটা কৃত্তিবাসী রামায়ণকেই দেওয়া হয়ে থাকে সব দিক থেকেই। আর হ্যাঁ, চন্দ্রাবতী রামায়ণ, ওটা তো মূলত হ্যাঁ, ওটা তোমাদের আবার সিলেবাসে আছে, একটা পেপারে নাই, দুটো পেপারে তোমাদের আছে চন্দ্রাবতী রামায়ণ। এটা তো আছে,
আবার লোকসাহিত্য যখন পড়বে ওখানেও চন্দ্রাবতী রামায়ণের বিষয় পড়বে, তখন এগুলো ডিটেলসে আরও আলোচনা হবে। বাংলা ছাড়া আরও অন্যান্য কয়েকটা বলে রাখি, যেমন হচ্ছে তামিল ভাষায় যে রামায়ণ সেটাকে বলা হয় কম্ব রামায়ণ। কন্নড় ভাষায় হচ্ছে তোমার তোরবীয় রামায়ণ। নেপালি ভাষায় স্যার এগুলো নোটস দেবেন তো, মানে এগুলোর যেগুলো বলছেন আহ, নোটস দেবেন? হ্যাঁ, এগুলো আমি ডিটেলসে আলোচনা করছি, আসলে এতটাও দরকার হবে না যদিও নোটসের ক্ষেত্রে, আমি বলে রাখছি। হ্যাঁ, যেমন নেপালি ভাষায় যে রামায়ণ সেটাকে তোমার নেপালি রামায়ণ বলা হয়, এটা ভানুভক্তের লেখা। ঠিক আছে, এগুলো নিজেরাও একটা নলেজে থাকা দরকার যে শুধু আমরা কৃত্তিবাসী রামায়ণ বাংলা এটাই জানি, আর হিন্দিতে তুলসী দাসের যেটা রামায়ণ বলা হয়। ঠিক আছে, তুলসী দাসের রামায়ণ কি নাম বলো তো, এটা পারবে আশা করি সবাই। হিন্দি ভাষায় রচিত তুলসী দাসের রামায়ণ, সন্ধ্যাকর নন্দীটা মনে রাখবে, তাহলেই মনে থাকবে। সন্ধ্যাকর নন্দী রচিত রামচরিত, ঠিক আছে, আর তুলসী দাস রচিত রামচরিত মানস। মানুষ। ঠিক আছে, এটা মনে রাখবে। এটা ছোটবেলায় একটা কনফিউশন তৈরি হতো, কে রামচরিত লিখেছে আর কে রামচরিত মানস লিখেছে। তো হিন্দি ভাষায় যে রামায়ণ সেটাকে বলা হয় রামচরিত মানস, ওটা ইয়ের লেখা, তুলসী দাসের লেখা। ঠিক আছে, গিয়ে নেপালি ভাষায় তোমার ভানুভক্তের লেখা নেপালির রামায়ণ। আর বাংলা ভাষায় কৃত্তিবাস ওঝা, তার সেই রামায়ণের নাম কি? শ্রীরাম পাচালি। হ্যাঁ, শ্রীরাম পাঁচালী বা রামায়ণ পাঁচালীও বলা হয়ে থাকে। তো এইগুলো আমরা দেখতে পাচ্ছি বাংলা সাহিত্যে। এবার আধুনিক যুগে যখন বাংলা সাহিত্যে আসছি একদম শুরুর দিকে, মানে আমরা ঊনবিংশ শতাব্দীর যদি কথা বলি, তাহলে ঊনবিংশ শতাব্দীতে রামায়ণ মানে কতটা প্রভাব ফেলেছিল, বা কাকে কাকে কে কে প্রভাবিত হয়েছিলেন, এটা বলতে পারবে কেউ? আধুনিক কি যুগে বলবেন? আধুনিক যুগে রামায়ণের প্রভাব কতটা? বাঙালিয়ানা ছিল টোটালটাই, মানে একটা বাঙালিদের ঘরের চরিত্রগুলো ওখানে রামের না, চরিত্রগুলো ওটা ছিল। বলছি না, বলছি রামায়ণ অনুসারে কেউ কোনো গ্রন্থ লিখেছেন সেটার কথা বলছি। ও, রামায়ণ অনুসারে। হ্যাঁ, আধুনিক যুগে, এগুলো তো আমি আগের কথা বল। রঘুনাথ দত্ত। হ্যাঁ, মেঘনাদ বধ কাব্য এত বড়, ওটাকে তো মহাকাব্যের মর্যাদা দেওয়া হয় না। ওটা তো বাবু দত্ত বলে লিখতো। সেই কি বলছেন দত্ত, ভাই? মেঘনাদ বধ কাব্য, হ্যাঁ, যেটা যার পরে আর কোনো মহাকাব্য যে লেখা হয়েছে সেটা। তার মানে হলো মেঘে রথ থেকে রঘুনাথ দত্ত। হুম। তো ব্যাপার হচ্ছে যে রামায়ণের তাহলে আহ, আর বাংলা সেরকম অনুবাদের আমরা মানে শ্রেষ্ঠত্ব দেখতে না পেলেও আধুনিক যুগে একটা কাব্য পেয়েছি, যেটা হচ্ছে মেঘনাদ বধ কাব্য, রামায়ণ থেকে বা সেটাকে অনুসরণ করে লেখা হয়েছে। আর মেঘনাদ বধ কাব্য তোমাদের তো বিষয় তো থাকছে, ফার্স্ট ইয়ার থেকে তো পড়ে আসছই, এই বছরও কিছুটা দরকার আছে। আর রামায়ণ যদি আমরা দেখি, হ্যাঁ, তারপরে যদি কথা বলি, এখন তো মেঘনাদ বধ কাব্য তো তাহলে আধুনিক যুগের একদম প্রথম স্তরে হয়ে গেল। তার পরবর্তীকালে কাদেরকে প্রভাবিত করেছে? সব থেকে বেশি প্রভাবিত করেছে রবীন্দ্রনাথ ঠাকুরকে। বাল্মীকি রামায়ণের কথা দেখবে, তার জীবন স্মৃতি গ্রন্থ যদি পড়ো সেখানে দেখবে বাল্মীকি রামায়ণ সম্পর্কে আলাদা একটা কথা তিনি লিখেছেন। ওই জীবন স্মৃতি হচ্ছে একটা প্রবন্ধ গ্রন্থ, তোমরা পিজি করলে সেই পাবে জীবন স্মৃতি। তো ওখানে ছোট ছোট প্রবন্ধ আছে, টপিক আছে, যেখানে রবীন্দ্রনাথ আলোচনা করছেন তার ছোটবেলাকার ঘটনাগুলো। তো সেই বাল্মীকি রামায়ণের কথাও তিনি বলছেন, ভৃত্যদের কথা বলছেন, সেই ভৃত্যক রাজতন্ত্রে যেখানে ছিলেন তিনি, মানে চাকরদের তত্ত্বাবধানে যখন থাকতেন তখন তাকে রামায়ণ গান শোনা হতো। এতটাই বিভোর হয়ে যেতেন, চোখ দিয়ে অশ্রু পড়তো, কাঁদতে শুরু করতেন তিনি, তখন তার হাত থেকে বইটা কেড়ে নেওয়া হতো। তো ব্যাপার হচ্ছে যে সেই প্রভাবটা রবীন্দ্রনাথের থেকে গেছে, এবং পরবর্তীকালে রামায়ণ থেকে প্রভাবিত হয়ে অনেক কিছু তিনি লিখেছেন, অনেক গ্রন্থ তার কিন্তু পাবে, কাব্য কবিতা অনেক বিষয় পাবে। তারপরে তিনি তার তো সেই কথাটা প্রথমেই বললাম, আজিও সে গীত মহাসঙ্গীতে বাজে মানবের কানে। মানব জীবনের শ্রেষ্ঠ আহ, মানে দুঃখ সঙ্গীত হচ্ছে রামায়ণ, এটা রামেন্দ্র সুন্দর ত্রিবেদী বলেছেন। অর্থাৎ কি, রামায়ণটাকে আমরা কোন রসের কাব্য বলবো? বাল্মীকি রামায়ণ কোন রসের কাব্য? শৃঙ্গার রস, করুণ রস। হ্যাঁ, বীর রসের কোথাও কোথাও পরিচয় আছে, রামের যেখানে বীরযুক্ত দেখানো হচ্ছে, আর করুণ রস। আর যেটা তোমার মেঘনাদ বধ কাব্য, সেই আদলেই লেখা,
কিন্তু এখানে মেঘনাদবধ কাব্যে যেমন, আচ্ছা কোন ছন্দে রচিত মেঘনাদবধ কাব্য জানো? অমিত্রাক্ষর ছন্দে লেখা, হ্যাঁ। তো সেই রামায়ণটাকে যখন মধুকবি মাইকেল শুরু করেছিলেন রচনা, তখন তিনি প্রথমেই বলেছেন যে আমি বীর রসে রচনা করব। যদিও ওই কাব্যের প্রধান রস হচ্ছে করুণ রস। তোমরা পিজি কোর্স করলে মেঘনাদবধ কাব্য তোমাদের সিলেবাসে থাকবে ফার্স্ট ইয়ারে। তো এইগুলো হচ্ছে তোমার প্রভাব, আরও অনেক আছে, আমি নোটে তোমাদের দিয়ে দেবো। মূলত বাংলা সাহিত্যে কতটা প্রভাব ফেলেছে সেটা বেশি বেশি করে পড়তে হবে। রবীন্দ্রনাথ কতটা প্রভাবিত হয়েছেন বা আরও অন্যান্য যারা লেখক রয়েছেন। তো এইভাবে আমরা পুরো রামায়ণটা যদি আলোচনা করি তাহলে দেখতে পাবো যে রামায়ণের প্রথম বিষয়বস্তু পড়তে হবে, রচনাকাল পড়তে হবে, এর প্রক্ষিপ্ত রূপ কোনগুলো রয়েছে সেগুলো জানতে হচ্ছে। তারপরে মানে সংস্কৃত সাহিত্য হিসেবে তারপরে এর রচনাকাল, তারপরে আসছে আমরা বাংলা সাহিত্যের কথা বা সমাজ সাহিত্যে কতটা প্রভাব ফেলছে, বাংলা সাহিত্য কতটা প্রভাবিত করে তুলছে, এইসব বিষয়গুলো। মহাভারতটাকেও এভাবেই আলোচনা করতে হবে। তো মহাভারতের বিষয়বস্তু এটা তো রামায়ণের মতো এতটা ছোট নয়, এখানে বিভিন্ন পর্ব রয়েছে। আচ্ছা কটা পর্ব আছে বলতে পারবে মহাভারতের? একটু আগে তো 3টে বললেন। পর্ব বলতে আমি ইয়ের কথা বলছি, মানে রামায়ণে যেরকম খণ্ড 7টা কাণ্ড, ওই কাণ্ড, খণ্ডের কথা বলছি। রামায়ণের কটা পর্ব আছে? 18 কাণ্ড। কাণ্ড নয়, 18 পর্ব। 18টা পর্ব। এইগুলো চারটা চারটা করে মনে রাখতে হবে, 4 4 16 আর শেষে দুটো রাখতে হবে। মানে আদি সভা বন বিরাট, এইভাবে পড়তে হবে। আদি সভা বন বিরাট চারটা হলো, উদ্যোগ ভীষ্ম দ্রোণ কর্ণ, এইভাবে চারটা রাখলে, তারপরে শল্য সপ্তিক স্ত্রী শান্তি চারটা রাখলে, অনুশাসন অশ্বমেধিক মৌসল আর মহাপ্রস্থানিক স্বর্গারোহণ, এইভাবে টোটাল সব পর্বগুলো কিন্তু মনে রাখতে হবে। আমি সংক্ষেপে বিষয়বস্তুটা তোমাদের আলোচনা করে দেবো যেদিন এটা ক্লাস হবে। তারপরে হ্যাঁ, ওর রচনার যে পর্যায় সেটা কিন্তু মানে ক্রমবিকাশ বা স্তর, সেটা 3টে বললাম। মানে রামায়ণ যেমন একদিনের একটা কালের বা একটা যুগের একটা মানুষের রচনা নয়, পরে পরে সংযোজন হতে হতে এই অবস্থাটা এসেছে এখন যেটা আমরা পাচ্ছি। সেই রকম মহাভারতটাও কিন্তু 3টে ধাপে রচিত হয়েছে, প্রথম স্তর, দ্বিতীয় স্তর, তৃতীয় স্তর, এভাবে আমরা বলবো। সৌতি রচনা, ওটাকে জয়ও বলা হয় তোমার, বা ব্রাহ্মণ্য রচনা, ওটাকে ভারত বলা হয়। আর যেটা ভিক্ষু বা শ্রমগণের রচনা, ওটাকে বলা হয় মহাভারত। শেষেরটাকে টোটালি বলা হয় মহাভারত, যেটা তোমার 1,00,000 শ্লোকে রচিত এবং 18টি পর্বে। তো এটার রচনাকাল নিয়ে এইভাবে রামায়ণের মতো আলোচনা হবে। তারপরে এটা সমাজ এবং সাহিত্যে কতটা প্রভাব ফেলছে সেটা সম্পর্কে আলোচনা হবে। তারপরে রামায়ণ আর মহাভারতের পূর্বাপর্য বিচার, গীতার কিছু অংশ আলোচনা করব। শ্রীমদ্ ভাগবত গীতা যেহেতু মহাভারতের অংশ থেকেই নেওয়া, ঠিক আছে। তো এই টপিকগুলো যেদিন ক্লাস হবে সেদিন আলোচনা করব, যদি তারপরে সময় থাকে তাহলে গীত গোবিন্দম শুরু করব। গীত গোবিন্দমটা মানে কী বলবো, একটা ছোট্ট বিষয়, ওটা তোমাদের একটা ক্লাসের অর্ধেকটা সময় পেলেও ওটা হয়ে যাবে। তারপরে আসবে কালিদাসের ব্যাপার, কালিদাস, তারপর শূদ্রক আছে, তারপর তোমাদের ভবভূতি আছে, এইসব বিষয়গুলো পড়তে হবে। একটু মন দিয়ে পড়লে এগুলো একদম সহজ লাগবে, আসলে একটু ধারণা তো তৈরি হয়েই আছে। তারপরে যখন পড়বে দেখবে এই পেপারে সবথেকে বেশি কমন পাবে। মানে দেখো, ইংরেজি সাহিত্য আর সংস্কৃত সাহিত্য আছে, তুমি যদি ইংরেজি সাহিত্যটা স্বাভাবিক তুলনামূলক কঠিন লাগবেই, সংস্কৃত সাহিত্য সহজ লাগবে, যেটা ছোটোবেলা থেকে পড়ে আসছে। ইংরেজি সাহিত্যের সঙ্গে আমরা পরিচিত কম, তাহলে তুমি এরকম করতে পারো যে আমি 70% পড়লাম সংস্কৃত সাহিত্য, 30% পড়লাম ইংরেজি সাহিত্য, তবুও কমন পেতে পারো 100%। তো আমি বাদ দিতে বলবো না, অনেকে বলবে যে ইংরেজি সাহিত্য পুরোটা বাদ দিয়ে দিলে ভালো হয় না, তো ওখানে এমন কিছু কয়েকটা প্রশ্ন দেবো তোমাদের, হয়তো 5-6টা বলবো এইগুলোই পড়ে যাও, এগুলোই কমন পাবে, তো ওইগুলোই পড়ে যাবে। ইংরেজি সাহিত্যে আমি তোমাদের একদম শর্ট সাজেশন করে দেবো। আর সংস্কৃত সাহিত্যটাকে তুমি হাতে নিয়ে যাবে মানে লেখার জন্য, তো এটার থেকে আমি ভালোভাবে লিখতে পারবো। বানিয়ে লেখার জায়গা তোমার সংস্কৃত সাহিত্যে পাবে, ইংরেজি সাহিত্যে কিন্তু পাবে না। ওখানে যা পড়বে তোমাকে একদম নিখুঁত পড়তে হবে বানিয়ে, আসলে ওটার সঙ্গে তো অতটা পরিচয় নয়, আমরা পরিচিত নয়। তো যাই হোক, আজকে এ পর্যন্তই থাক। নেক্সট ক্লাস তোমাদের কিন্তু এই পেপারে হবে না, নেক্সট ক্লাসটা
14 তো, তাহলে ডিএসবিজি 11। ডিএসবিজি 11 পেপারের বিষয় কি আছে? চারটা তোমাদের সিসিবিজি পেপার আলোচনা হলো 4 দিন, এবার ডিএসবিজি শুরু হবে। ডিএসবিজি 11-এর বিষয় কি আছে? এটাও সহজ সরল বিষয় আছে, পড়তে ভালো লাগবে এই পেপারটাই কিন্তু। শিশু বাংলা শিশু হ্যাঁ, শিশু কিশোর সাহিত্য। ওটার নোট কি দেওয়া হয়েছে? এটারও নোট দিয়েছি তো না, ডিএসবিজিটারও নোট দিয়েছি। হ্যাঁ দিয়েছে। শিশু কিশোর সাহিত্যের উদ্ভব, প্রেক্ষাপট, এইসব বিষয়গুলো আছে। আর এক একজন লেখকের মানে প্রথম যে তোমাদের ইয়েটা আছে মডিউলটা, ওখানে দেখতে পাবে যে ইয়েগুলো আছে ওই শিশু সাহিত্যিক যারা, তাদের জীবনী বা তাদের সাহিত্য কর্ম যেগুলো রয়েছে সেগুলো পড়তে হবে। প্রেক্ষাপটটাকে পড়তে হবে, কারা শুরু করেছেন। তো শিশু সাহিত্যিক বলতে আমরা প্রথম যুগে কাদেরকে দেখছি? বাংলা সাহিত্যে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, লীলা মজুমদার, সুকুমার রায়, এনাদেরকে দিয়ে শুরু করতে হবে। তারপর পরবর্তীকালে যারা ছিলেন, প্রেমেন্দ্র মিত্র, সমরেশ মজুমদার, আরও যারা ছিলেন, মানে ওই সত্যজিৎ রায়, ওনাদের পড়তে হবে। দুটো পার্টে আছে, তো আগে প্রেক্ষাপটটা জানতে হবে, তারপরে বাকিগুলো পড়বে। স্যার, হুম। গত বছর এক্সামে দেখলাম বর্ণশেখা দুটো বইয়ের উদাহরণ ওগুলো বন্ধ করে দিয়েছে, এটা কি নির্দেশিত আকার? বর্ণ শেখার এবারে ইয়ের সময়ে ওই বিদ্যাসাগরের সমকালীন কে ছিলেন সেই সময় আরও যারা লিখেছেন সেগুলোকে প্রাইমার বই বলা হয় ওগুলোকে। এটা তো ইয়ের জানা দরকার। নাসিমা আছে ক্লাসে? নাসিমা বলতে পারবে। যোগীন্দ্রনাথ সরকার সহ আরও কয়েকজন আছেন, এই মুহূর্তে আমার ঠিক মনে পড়ছে না, যাদের ওই প্রাইমার বই কারা রচনা করেছেন সেই বাংলা প্রাইমারের বইগুলোর নামগুলো লিখলেই হবে। শুধু বিদ্যাসাগর নয়, আরও অনেকে লিখেছেন। প্রাইমার বই মানেই বর্ণ শেখার বই, বর্ণ উচ্চারণ শেখা এবং লেখা। কথামালাটা তো বিদ্যাসাগরেরই হয়ে গেল, অন্য আরেকটা লেখকের আছে। রবীন্দ্রনাথের বই হ্যাঁ, সহজ পাঠটা, সহজ পাঠটা হচ্ছে ওটা প্রাইমার বইও বলা যাবে। তবে ওখানে যেগুলো সহজ পাঠের প্রথম ভাগটা, ওখানে কিন্তু বর্ণ পরিচয়ের মতো আছে। ছোট খোকা বলে অ আ শেখে নিচে কথা কওয়া, মানে বর্ণটার সম্পর্কীয় ধারণা তৈরি হচ্ছে। আবার তার সঙ্গে একটা কিছু মনে রাখার উপায় হচ্ছে ওই কবিতাগুলো ছোট ছোট, হ্রস্বই দীর্ঘই বসে খাই ক্ষীর খই। বিদ্যাসাগর লিখেছেন, ওগুলোকে পরিচয় ঘটিয়েছেন, মানে লিখে দিয়েছেন পরপর। আর রবীন্দ্রনাথ কী করেছেন, ওগুলোকে আরও সহজভাবে শেখার পদ্ধতিটা বা মনে রাখার পদ্ধতিটা করেছেন। আরও আছে, আমি বলে দেবো নামগুলো, এই মুহূর্তে মনে পড়ছে না আমার। প্রাইমার আলোচনা যখন করব তখন বলুন। নাম করবেন হুম। ওইগুলোতে লেখকের যোগীন্দ্রনাথ সরকার, হাসি খুশি ছড়া। হাসি খুশি। হুম হুম। বইটা এখনো এখনো প্রচলিত আছে, তার তো ওটা বইটা। হাসি খুশি না হাসি খেলা? হাসি খুশি ছড়া, আরও অনেক আছে, একজন তো একটা বই লেখেনি, আরও লিখতে পারে হয়তো, ওই নামে আছে। হাসি খুশি ছড়াটা জানি না। আহ, মদন মোহন কলঙ্কার। হ্যাঁ, মদন মোহন তর্কালঙ্কার, হ্যাঁ ওনার কথাই শিশু বলতেছিলাম শিক্ষা আমি। হ্যাঁ, ওনার কথাই বলছিলাম, হ্যাঁ হ্যাঁ। উনি উনি লিখেছেন প্রাইমার বই, হ্যাঁ। এইগুলো আসবে, হ্যাঁ। ঠিক আছে, নেক্সট ক্লাস তাহলে তোমাদের ডিএসবিজি 11 পেপারে হবে। এই ক্লাসগুলো, প্রথম ক্লাসগুলো অন্তত কেউ মিস করো না। কেন বলছি, কারণ বইটা সম্পর্কে ধারণা একটা গঠন হচ্ছে। যত মানে যে ক্লাসগুলোই নিচ্ছি সেগুলোই প্রথম ক্লাস সেই পেপারের। তাহলে 4টা ক্লাস নিলাম, 4টা ক্লাসই কিন্তু সেই পেপারের প্রথম ক্লাস। এরপরে ডিএসবিজির প্রথম ক্লাস হবে। 8টা ক্লাস পরপর কি বললাম যে সেই মানে ফার্স্ট ইয়েগুলো ধারণা দেওয়া হবে। তারপরে এবারে কঠিন সহজের নিরিখে সেই পেপারগুলোকে আমি আলোচনা করব, বা সিলেবাস কোনটায় বেশি আছে কোনটায় কম আছে। তোমাদের একটা কথা বলার, এই যে কবিতাগুলো যেগুলো আছে না, আহ, সে তোমার শিশু সাহিত্যের বলো বা যে কোনো, বা লোক গল্প যেগুলো রয়েছে। একটা ছিল না আদর্শ লিপি, ওটা কার লেখা? হ্যাঁ, আদর্শ লিপি বিদ্যাসাগরেরই ছবি দিয়ে ওটা মানে ইয়ে করা হতো। ছোটবেলায় পড়েছি আদর্শ লিপি, আকার ওকার এসব লেখা থাকতো। তো ব্যাপার হচ্ছে তোমাদের যে ইয়েগুলো আছে, ওই টেক্সটগুলো আছে, যে বিভিন্ন কবিতা সুকুমার রায়ের, যে আবোল তাবোল বলো বা লীলা মজুমদারের গল্প বলো, বা গোয়েন্দা গল্প যেগুলো রয়েছে রহস্য রোমাঞ্চ, কল্পকাহিনী রয়েছে প্রফেসর শঙ্কুর। তো
ওই টেক্সটগুলো না ছোট ছোট, ওগুলো পড়ে নিও তোমরা সময় করে। আমি তো ক্লাসে সারাংশগুলো আলোচনা করব, টেক্সটটা তো আর ধরে ধরে পুরোটা আলোচনা করছি না, ঠিক আছে? কারণ আগে সিলেবাসটা শেষ করে, যদি সিলেবাস শেষ হয়ে যায় সময়ের আগে, তখন আমি সেইগুলোকে আরও ডিটেলসে আলোচনা করব। তো এইগুলোই নিজেরা সবাই তোমরা কিন্তু একটু দেখে রাখবে, আর ক্লাসগুলো যখন হবে তখন তো বিস্তারিতভাবে আলোচনা হবে। কাকে যেন দেখলাম কবিতাগুলো পাঠ করছিল, হ্যাঁ, তোমার চম্পা চক্রবর্তী, বেশ ভালো লাগলো সুকুমার রায়ের কবিতাগুলো শুনছিলাম, স্ট্যাটাসে দেখলাম। তো এরকম নিজেরা যদি নিজের টপিকগুলোকে নিয়েই করো, তোমার আলোচনা করো, তো তোমার দেখো ভালো লাগছে একদিকে, আর যারা কবিতা আবৃত্তি করে তাদের তো বলার অপেক্ষাই রাখে না, তাদের সব দিকেই কাজে লাগছে। তো ওই রকমই বলে রাখছি, তোমরা কিন্তু টেক্সটগুলো পারলে দেখে রাখবে, আর আমি ক্লাসে তো আলোচনা করবোই, নোটসগুলো তারপর পড়বে, দেখবে বিষয়গুলো আর তখন পড়া বলে মনে হবে না যে পড়া আছে, এগুলো আসলে এগুলো জীবনের সঙ্গে জড়িয়ে যাবে। তখন তখন ফার্স্ট ক্লাস নিয়ে আর চিন্তা করতে হবে না কাউকে। ঠিক আছে, আজকে এ পর্যন্তই থাক। নেক্সট ক্লাস তোমাদের আছে বৃহস্পতিবার। এই সপ্তাহে একটা এক্সট্রা ক্লাস করাবো, আমি দেখছি ওটা সম্ভবত বুধবারে হতে পারে, তোমাদের আমি মেসেজ করে জানিয়ে দেবো। ঠিক আছে, গুড নাইট সবাইকে।